হ্যালো, 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 আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আহ ওয়ালাইকুম আসসালাম। এই তো আমাদের অ্যাপের মধ্যে অনেকে চলে আসছে দেখি, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই তো ফেসবুকেও পোলাপান চলে আসতে শুরু করছে। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্রাট আছে। আ নিঝুম বলছে আলহামদুলিল্লাহ। আ ওকে। বিশাল আছে। তারপরে হচ্ছে অনেকেই আছে। আমাদের কিন্তু ক্লাসটা হচ্ছে ফেসবুকে হচ্ছে, ইউটিউবেও হচ্ছে, আমাদের ওয়েব পোর্টালেও হচ্ছে। সো তোমরা যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো, তোমরা তো জয়েন করেছই। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে যারা আমাদের অ্যাপ থেকে বা ওয়েব থেকে জয়েন করেছো, তোমরা হচ্ছে একটু কষ্ট করে Facebook এ গিয়ে আ আজকের এই ক্লাসটা হচ্ছে একটু শেয়ার দিয়ে আসবা। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার অনুরোধ তোমাদের প্রতি। কারণ হচ্ছে একটা ফ্রি ক্লাস নিচ্ছি। তোমরা অল্প কিছু মানুষ শুধু সুবিধা পাবা। বাকিরা সুবিধা পাবে না, এটা তো হতে পারে না। প্রত্যেকেই সুবিধা পাক। আমরা চাই যে আমাদের কথাগুলো ছড়িয়ে পড়ুক এবং এমনও তো হতে পারে যে আজকে ক্লাসের মধ্য থেকেই আ এমন কিছু জিনিস হয়তোবা তুমি জেনে যাবে, তোমার বন্ধু জেনে যাবে যেটা পরবর্তী সময়ে তোমাদের পরীক্ষার জন্য অনেক, অনেক বেশি কাজে লাগবে। কোন জিকে বুক কিনবো? ওকে, এই কথাও বলে দিব। তার আগে হচ্ছে যে এটা বলার পূর্বে আমার হাতে হচ্ছে দেখো, আমি কোয়েশ্চেন নিয়ে আসছি। এটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ দিন আগে পরীক্ষা হইল না? ২ দিন আগে পরীক্ষা যে হইল এখানে জিকে প্রশ্নগুলো হচ্ছে আমার হাতে এখন আছে। এবং আমাদের যে জিকে বই আছে আমরা বি ইউনিটের জন্য এইবারই ১ম আমরা বই লিখছি এবং সেই বই থেকে কি পরিমাণ কমন পড়েছে সেটা হচ্ছে আমরা একদম পৃষ্ঠা ধরে, ধরে লিখে রাখছি। এটা হচ্ছে একটা ভিডিও আকারে আমরা একদম আমাদের বই খুলে, খুলে দেখাবো যে আমাদের বই থেকে কি পরিমাণ কমন পড়ছে। আমাদের কনসেপ্ট থেকে কেমন কমন পড়ছে। আমি কথাটা বলব যে কতটা কমন পড়ছে তার আগে হচ্ছে আমি একটু দেখে নিই। কে কোন জায়গা থেকে জয়েন করছে একটু জানাও। তোমাদের কলেজের নামটা যদি একটু লিখে দাও তাহলে আমি একটু বুঝতে সুবিধা হবে যে তোমরা কোন অঞ্চলে আছো। এবং আজকের ক্লাসটা হচ্ছে কেন গুরুত্বপূর্ণ? দেখো আজকের ক্লাসটা এমন একটা ক্লাস না যে এই ক্লাসের মাধ্যমে আমি মুক্তিযুদ্ধ বাংলাদেশের একেবারে টু দ্যা পয়েন্ট সব শেষ করে ফেলবো। ব্যাপারটা এমন না। বরং তোমরা যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তাই না? এই বছরের লাস্টের দিকে গিয়ে যখন পরীক্ষাটা তোমরা দিবা, তখন তোমাদের জিকে পড়তে হবে এবং তখন জিকে পড়তে গেলে তোমার ভালো একটা ফাউন্ডেশন দরকার। ফাউন্ডেশন বলতে বলতেছি যে তুমি হচ্ছে আসলে জিকে যখন পড়া শুরু করবা, তোমার কিছু বেসিক না থাকলে তোমার তো অন্যান্য মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো সবই পড়তে হবে। তাই না? তো ওগুলো যখন পড়তে যাবা, অনেকের জিকে তে সময় খুব একটা পাও না। তো সেই সময় না পাওয়ার সময়ে তোমার ফাউন্ডেশন যদি স্ট্রং থাকে, তুমি অল্প পড়াশোনা করেও জিকেটা কভার করতে পারবা। সো আজকের ক্লাসটা স্পেশালি মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন পার্টটা তোমাদের সাথে আলোচনা করব যে আসলে কেন ঘটনাটা ঘটলো? এর সাথে কিছু স্পেশাল জিনিস আছে। সেটা হচ্ছে রিসেন্টলি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ অংশ থেকে যে প্রশ্নটা আসে, ১ টা বা ২ টা যে প্রশ্ন আসে, কখনো, কখনো ৩ টাও চলে আসে। এই প্রশ্নগুলো একটু আনকনভেনশনাল টাইপের প্রশ্ন চলে আসে। যেগুলো আমরা নরমালি খুব একটা মনোযোগ দিয়ে পড়তে চাই না। ওই টাইপের প্রশ্ন আসে। আমি ওই টাইপের কিছু টপিক আজকে কভার করব। সো বুঝতেই পারতেছো এমন হতে পারে যে আজকে একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমার কমন পড়েও যেতে পারে। ঠিক আছে? ওকে, তো আমি এখন একটু বলি যারা Facebook এ আছো এবং তোমরা যারা আমার অ্যাপ থেকে জয়েন করেছো আমাদের, তোমরা যারা হচ্ছে Facebook এ গিয়ে প্লিজ একটু হচ্ছে জানাও যে শেয়ারটা করেছো কিনা? একটু শেয়ার করলে একটু কমেন্ট মানে কমেন্টে একটু জানাই দাও যে শেয়ার ডান। ওকে, এই যে মুশফিকা ইসলাম বলছে শহীদ আব্দুস সালাম কলেজ নড়াইল থেকে সে জয়েন করেছে। ইয়াসমিন মিতা ঢাকা কমার্স কলেজ থেকে জয়েন করেছে। তারপরে হচ্ছে তন্ময় বলছে ওকে। সিলেট থেকে আছে তায়েবা জান্নাত। কুমিল্লা থেকে মিস মাহমুদা আছে। তারপরে হচ্ছে সিলেট থেকে আছে হ্যাঁ, অ্যাপ থেকে আসি ভাইয়া। ওকে, অ্যাপ থেকে দেখো সমস্যা নাই। বাট বললাম যে একটু অ্যাপ থেকে বাইরে গিয়ে Facebook এ ঢুকে একটু শেয়ার করে দাও। ঠিক আছে? একটু শেয়ার করে দিলে হচ্ছে আমার একটু ভালো লাগবে। অনেক, অনেক মানুষ জমা হবে। তখন আমার ক্লাসটা নিতে মজা লাগবে। ঠিক আছে? জেবা বরিশাল থেকে আছে। সরকারি বরিশাল কলেজ বরিশাল থেকে তিশা আছে। আ সরকারি নওগাঁ কলেজ থেকে আছে একজন। তারপরে হচ্ছে নওগাঁ সরকারি কলেজ থেকে আছে। আহ হ্যাঁ, শিখতে অফ কোর্স একটা চমৎকারভাবে মানে একটা প্রিপারেশন তুমি নিতে পারবা। তো ওকে, আমি হচ্ছে ক্লাসে যাওয়ার আগেই আমি আমি হচ্ছে আজকে কি পড়াবো দেখাচ্ছি তোমাদের। আজকে হচ্ছে পড়াবো মূলত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধ বাংলাদেশের তার আগে আমার পরিচয়টা ছোট্ট করে দেই। আমি হচ্ছে সাধারণ জ্ঞান পড়াই, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াই, ইতিহাস পড়াই, ভূগোল পড়াই। মানে এই টাইপের সাবজেক্ট গুলো নিয়ে পড়াই। পাশাপাশি আমার ছোট্ট একটা পরিচয় আছে দেখো।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। ৮ বছরের বেশি সময় যাবৎ পড়াচ্ছি। সেই সাথে আমি শিক্ষার্থী তো পড়াইছি, পাশাপাশি দেখো আমি হচ্ছে ইতিহাস এবং বিশ্ব রাজনীতি বিষয়ে YouTube এ তুমি আমাকে খুঁজে পাবা। আমার নাম লিখে সার্চ দিলে, শাহিদুল লিখে সার্চ দিলে YouTube এ দেখবা যে আমার একটা চ্যানেল চলে আসছে। সেখানে হিস্ট্রি নিয়ে কথা বলি, পলিটিক্স নিয়ে কথা বলি, ইকোনমিক্স নিয়ে কথা বলি। এক্সট্রা একটু জানতে চাইলে তোমরা সেই জায়গায় ঢু মারতে পারো। ঠিক আছে? এমনি ইমন আছে হচ্ছে বরগুনা থেকে। সিভিল এভিয়েশন থেকে আছে হচ্ছে ফারহানা রহমান। ওকে, আজকের আলোচনাগুলো হচ্ছে এইগুলা। পাশাপাশি আমি তোমাদের বলছি সূচনার জায়গাতে আমি তোমাদের বেসিকটা স্ট্রং করে দেব। ঘটনা প্রবাহ থেকে প্রশ্ন আসে এইটা ক্লিয়ার করব। তার আগে তোমাদের সেই তথ্যটা জানাই দেই। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ডিইউ বি ইউনিটের যে ভর্তি পরীক্ষা হয়েছে সেই ভর্তি পরীক্ষায় আমাদের দেখো ৩০ টা জিকে প্রশ্ন আসে। জিকে প্রশ্ন আসে ৩০ টা। এই ৩০ টা প্রশ্নের মধ্যে আমাদের যে বইগুলো আছে, আমাদের যে ধরো মাস্টার বুক আছে, প্র্যাকটিস বুক আছে, কোশ্চেন ব্যাংক আছে। এই বইগুলো থেকে একেবারে হুবহু মানে আমরা যে প্রশ্ন বানাইছিলাম সেম ওই প্রশ্নটাই আসছে এরকম ২৪ টা। তার মানে ৩০ টার মধ্যে ২৪ টা ডিরেক্ট কমন। আর বাকি যে ৬ টা থাকলো সেই ৬ টা কোত্থেকে কমন পড়ছে? আমাদের কনসেপ্ট গুলা থেকে। আমরা সরাসরি প্রশ্ন আকারে দিতে পারিনি সেটা, বাট কনসেপ্টে যে আলোচনাটা করেছি সেই আলোচনা থেকে প্রশ্নটা চলে আসছে। সুতরাং আমাদের যেই বইগুলো সেই বইগুলো কয়েকদিন পরে আমরা একটা পোস্ট আকারে বা আকারে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? তো সেই জায়গা থেকে এইটুকু আস্থা রাখতে পারো যে তোমাদের মেডিকেলের জন্য যেটুকু জিকে দরকার, সেই জিকে টুকু কিন্তু মানে এখান থেকে তোমার ইজিলি কভার হয়ে যাবে। আমরা সেটুকু তোমাদের আগেই কভার করে দেব। সেই সাথে তোমাদের কোনো বন্ধু যদি থাকে যারা হচ্ছে বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে জানায় দিও যে শিখর জাস্ট ১ম বার যে বইটা লিখছে সেই বই থেকে এই পরিমাণ কমন। সেকেন্ড টাইম আমরা যখন এটাকে একটু প্রুফ রিডিং করে একটু ক্লিয়ার করে নিয়ে যাব, আমরা বলে দিচ্ছি আমরা ২৮ থেকে ৩০ টা কমন ফেলে দিব। এইটুকু গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে, তো আজকে হচ্ছে আমরা একটু পড়াশোনায় ঢুকে যাই। আমরা বুঝতে পারলাম তোমরা অনেকে অনেক জায়গা থেকে আছো। কেউ বলতেছে বিগ ফ্যান দাদা। বাপরে বাপ! জুবায়ের মোরসালিন পাবনা থেকে আছে, শাকিলা, হ্যাঁ, আফরোজা। আচ্ছা তোমরা কি শেয়ার কি করছো একটু জানাও তো? শেয়ার কি করছো? শেয়ার করছো? তন্ময় কুমার বলছে ভাইয়া মেডিকেলের বই বের, হ্যাঁ, মেডিকেলের বই আমরা লিখতেছি। আমাদের প্রায় লিখা শেষ। এখন এটা প্রিন্টে যাবে। তারপরে মেডিকেলের বই একদম রেডি হয়ে যাবে। তারপর তোমরা যারা আমাদের সাথে জয়েন করো তোমাদের বই দিয়ে দেওয়া হবে। এবং আমরা এই বইটা ওইভাবেই লিখতেছি যাতে করে হচ্ছে এখান থেকেও প্রচুর পরিমাণে কমেন্ট পড়ে। ঠিক আছে? ওকে। দেখি তোমরা শেয়ার দিচ্ছ কিনা আমি একটু চেক করে আসি। ঠিক আছে? আজকে কিন্তু অনেক চমৎকার আলোচনা হবে, মজার গল্প হবে। ওকে। দিচ্ছ শেয়ার কম দিচ্ছ। আবির টঙ্গী কলেজ গেট থেকে বলছি। ইশতিয়াক বলছে সে টঙ্গী কলেজ গেট থেকে বলছে। ভাইয়া বই কবে দিবেন? বই হচ্ছে আমাদের রেডি হয়ে যাচ্ছে। রেডি হলেই তোমাদের পাঠায় দিব আমরা। ঠিক আছে? আজকে দেখো আমরা কি পড়বো? মুক্তিযুদ্ধের সূচনা নিয়ে আলোচনা করব। তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য। ময়মনসিংহ এসএসসি 26 আমি কি থাকবো? হ্যাঁ, থাকতে পারো। তোমারও বেসিক ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী সময় যেকোনো সময় এটা কাজে লাগবে। ঠিক আছে? যে কেউ শুনতে পারো। এই হিস্ট্রিটুকু যে কেউ শুনতে পারো। কোনো সমস্যা নেই। মার্চ মাসের ঘটনা প্রবাহগুলো আমরা জানার চেষ্টা করব। স্বাধীনতার ঘোষণা এইটা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই হাই সামনের বছর। কারণটা হচ্ছে বুঝতেই পারতেছো আমাদের দেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এখন এই ঘটনাটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে। মুজিবনগর সরকারের বেসিক কিছু জিনিস থাকবে। এই যে ইম্পর্টেন্ট হচ্ছে যুদ্ধকালীন যে ১১টি সেক্টর হয়েছিল, সেই ১১টি সেক্টর কে দায়িত্বে ছিল, কোন এলাকা সেই সেক্টরের মধ্যে ছিল, এগুলো মনে রাখার কৌশল আছে। ওগুলো আলোচনা হবে। তারপরে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয় এড করার চেষ্টা করব। বিশেষ রণকৌশল আলোচনা হবে কিছু। ঠিক আছে? কিছু রণকৌশল আছে আমাদের, সেটা আলোচনা করা হবে। এবং অনিয়মিত বাহিনী নিয়ে কথাবার্তা হবে। আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে এখানে হয়তো লেখা হয় নাই। প্রথমেই একটা ম্যাপ দেখতে পাচ্ছ। এইবার হচ্ছে খুব মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো যে আসলে যুদ্ধটা কেন বাঁধলো। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা এক্স্যাক্টলি কি সেটা হচ্ছে আমাদের এখন একটু বুঝতে হবে। দেখো, আমরা জানি যে আমাদের যে ভারতীয় অঞ্চলটা ছিল, এই যে একেবারে অখণ্ড ভারতের কথা যদি বলি, এই ভারতীয় অঞ্চলটা হচ্ছে ব্রিটিশরা দখল করে নিছিল কত সালে? একটু কমেন্ট করে জানাও। ব্রিটিশরা কত সালে দখল করছিল? ১৭৫৭ সালে ব্রিটিশরা দখল করে নিছিল। তোমার এটা জানার কথা, রাইট? এই ১৭৫৭ সালে দখল করার পরে তারা একটা লম্বা সময় পুরো অঞ্চলটা শাসন করেছে। শাসন করা শুরু করছিল কোন জায়গা থেকে? মানে দখল শুরু করছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের পলাশী নামক জায়গা।
সেই পলাশী নামক জায়গাতেই সিরাজউদ্দৌলার সাথে একটা যুদ্ধ হয়েছিল। আমি গত বছরের আগের বছর, হ্যাঁ, লাস্ট বছরের আগের বছর আমি ২০২৩ সালে ওই পলাশীর মাঠে গিয়েছিলাম এবং সেই পলাশীর মাঠটা দেখে আসছি। যুদ্ধের স্ট্র্যাটেজি কেমন ছিল সেইটা আমি একটা ভিডিওতে পুরো ব্যাখ্যা করেছি এবং শিখতে আমাদের যারা স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা একদম ওই ভিডিওটাও দেখাই, ওই মাঠটাও দেখাই, স্ট্র্যাটেজিটা ব্যাখ্যা করি যে কোন দিক থেকে কেমনে যুদ্ধ হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা সেই স্ট্র্যাটেজির মধ্যে যাচ্ছি না। এই ব্রিটিশরা ১৭৫৭ থেকে শুরু করে একটা লম্বা সময় আমাদের শাসন করলো। কত সাল পর্যন্ত? ১৯৪৭ সাল পর্যন্ত। ভাগ হইল কেমনে দেশটা? এই যে একটা লম্বা সময় ১৯০ বছর, এই লম্বা সময়ের মধ্যে আমরা খেয়াল করে দেখেছি ব্রিটিশরা আমাদের অনেক বেশি শোষণ করেছে, দ্বৈত শাসন করেছিল, এখানে অনেক দুর্ভিক্ষ হয়েছে, বিভিন্ন আইনের মাধ্যমে কৃষকদেরকে বাধ্য করে তারা আমাদের উপর থেকে লুটপাট চালিয়েছে, আমাদের নির্যাতন করেছে। রাইট? এই যে নির্যাতন করলো, লুটপাট করে নিয়ে গেল, এগুলো করতে, করতে তারা তাদের নিজেদের স্বার্থে আবার আমাদের এই অঞ্চলে কিছু, কিছু হচ্ছে স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছিল। কেন করেছিল? কারণটা হচ্ছে ধরো ওরা তো হচ্ছে অনেক দূর থেকে আসছে, রাইট? মানে একেবারে ইউরোপ থেকে এসেছে। ইউরোপ থেকে এসে তারা আমাদের এই অঞ্চলটা দখল করে নিয়ে শাসন করতেছে। এখন তুমি চিন্তা করো যে এত বড় একটা অঞ্চল শাসন করতেছে। এই অঞ্চল শাসন করার জন্য কি ওই অত দূর থেকে এত মানুষ আসা পসিবল? এইজন্য তারা কি করলো? এই অঞ্চল থেকেও কিছু মানুষকে রিক্রুট করতে থাকলো। মনে করো তারা একটা অফিস দিছে ভূমি সংক্রান্ত। সেই ভূমি সংক্রান্ত যে প্রধান মানুষটা, সেই মানুষটা ব্রিটিশ। এর বাইরে নিচে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তারা ভারতীয় অঞ্চল থেকে নিয়োগ দিত। কথা হচ্ছে ভারতীয় অঞ্চলের মানুষ তাদের মতো করে কাজ করতে পারবে কিনা? তখন তারা চিন্তা করলো তাহলে কাজ করি, এইখানে এমন কিছু স্কুল বানাই, এমন কিছু কলেজ বানাই, যে স্কুল কলেজগুলো আমাদের আমরা যেরকম মানুষ চাই, ঐরকম মানুষ প্রোডিউস করে দেবে। এইজন্য তারা এখানে প্রচুর স্কুল কলেজ বানাইছিল। তাদের ব্যবসায়ের সুবিধার জন্য এখানে রেল লাইন স্থাপন করছিল, রাস্তাঘাট বানাইছিল। বুঝতে পারছো? এই জিনিসগুলোর সুবিধা নিয়ে আমাদের অঞ্চলে কিছু মানুষ ১৮৬০ সালের পরবর্তী সময়টাতে ১৮৬০ সালের পরবর্তী সময়টাতে একটু সচেতন হয়ে যায়। ওই সচেতন মানুষগুলো অন্যকে সচেতন করে। দিয়ে বলে যে এই ব্রিটিশদের শাসন আমাদের মানা উচিত না। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তখন ধীরে, ধীরে আমাদের অঞ্চলের মানুষগুলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এবং এই যে লড়াই শুরু করলো, এই লড়াইয়ে হিন্দুরাও যোগদান করে, মুসলিমরাও যোগদান করে। ব্রিটিশরা অনেক চেষ্টা করে যে এদের ভিতরে কেমনে বিভাজন তৈরি করে দিয়ে আমরা এদেরকে আরো শাসন করতে পারি। কিন্তু সেটা ফলপ্রসূ হয় না। শেষ পর্যন্ত ১৯৪৭ সালে গিয়ে দেশটা ভাগ হয়। মানে দেশ ভাগ হয় বলতে ব্রিটিশরা এখান থেকে চলে যায়। তো ব্রিটিশরা যখন এখান থেকে চলে যায়, চলে যাওয়ার পরে কি তাহলে দেশটা কোথায় রেখে যাচ্ছে? এখানে রেখে যাচ্ছে। তখন চিন্তা করে কাদের কাছে দেশটা রেখে যাবে? বলছে কাদের কাছে দেশটা রেখে যাবে? তখন এই অঞ্চলে বেশ কিছু থিওরি আসে। যারা মুসলিম ছিল, মুসলিম লীগ, মুসলিম লীগ বলে যে মুসলমানদের জন্য আলাদা একটা দেশ দিতে হবে, যার নাম হবে পাকিস্তান। আবার কংগ্রেস নামে একটা রাজনৈতিক দল ছিল, তারা বলছে না, পুরো অঞ্চলটা একটা অভিন্ন দেশ থাকুক। আবার কেউ, কেউ বলছে না, এটা ভাগ হয়ে যাক। তো লাস্ট পর্যন্ত এই হিন্দু এবং মুসলিম জাতির ভিত্তিতে এই অঞ্চলটা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গিয়ে ২ টা দেশ হয়। মুসলিমরা যে দেশ পায় তার নাম হচ্ছে পাকিস্তান, আর হিন্দুরা যে দেশ পায় তার নাম হচ্ছে হিন্দুস্তান বা ভারত। ইউটিউবে লাইভ হচ্ছে না? হচ্ছে তো? ওকে, ওকে। ইউটিউব অনেকেই আছে। জোস। তার মানে ২ টা দেশ দিয়ে গেল। সেই দেশটা হচ্ছে এখন কথা হচ্ছে মুসলমানরা থাকে কোথায়, কোথায়? হিসাব করে দেখলো মুসলমানরা হচ্ছে এই পার্টটাতে অনেক বেশি থাকে। তাই হচ্ছে এই পার্টটা দিয়ে দিল পাকিস্তান হিসেবে। আবার দেখলো যে এই দিকেও অনেক মুসলমান আছে। তাই এইখানে এইটারই আরেকটা অংশ দিয়ে দিল। তার মানে এখানে এখন ২ টা মানে পাকিস্তানের ২ টা অংশ হয়ে গেল। শুরু হইল এখান থেকেই ঝামেলা। ২ টা অংশ হইলো, এইটা যেমন হচ্ছে মনে করো পাকিস্তান, তার মানে এটাও পাকিস্তান। তাহলে ২ টা তো একসাথে মিলেমিশে থাকার কথা ছিল। বাট এই জায়গায় যারা শাসন ক্ষমতায় ছিল, মানে পাকিস্তানে যারা ক্ষমতায় ছিল তাদের বাড়ি ছিল হচ্ছে এই পাঞ্জাবের জায়গাটাতে, বুঝতে পারছো? এবং তারা খুবই অহংকারী ছিল। এবং অহংকারী থাকার কারণে তারা কি করছে? এই অঞ্চলের যে মানুষজন এদের সাথে বৈষম্য করতে শুরু করলো। এই কাহিনী তোমরা আগে অনেকবারই হয়তো শুনেছ। ভাষা নিয়ে বৈষম্য শুরু করলো, নির্বাচন কেন্দ্রিক বৈষম্য শুরু করলো, অর্থনীতি নিয়ে বৈষম্য শুরু করলো, প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য শুরু করলো। একে, একে বিভিন্ন বৈষম্যের ফলে
এই অঞ্চলের মানুষগুলো এদের উপরে ক্ষিপ্ত হয়ে গেল, বলল যে আমরা হচ্ছে তোমাদের সাথে আর থাকতে চাই না। এই যে ক্ষিপ্ত হয়ে যাওয়া, তখন তার বিভিন্ন আন্দোলন করলো। তোমরা ৬ দফা আন্দোলনের নাম শুনেছ, ৬৯ এর গণ অভ্যুত্থানের নাম শুনেছ, ঠিক আছে? কমেন্ট আমি পড়বো, কমেন্ট পড়বো আস্তে আস্তে, একটু পরেই পড়বো। এই যে বিভিন্ন আন্দোলনের নামগুলো শুনেছ, সেই আন্দোলনগুলোর মধ্যে দিয়ে একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসে। সেটা কখন? ৭০ সালের নির্বাচন। এই আন্দোলনগুলো ছিল মূলত এরকম যে ওরা আমাদের শোষণ করতেছে, সো একটা নির্বাচন দেন, এই নির্বাচনে যারা জয়লাভ করবে তাদের হাতে ক্ষমতা দিবেন, এইটা কথা ছিল। এবং বহুত আন্দোলনের পরে ১৯৭০ সালে গিয়ে একটা নির্বাচন দেয়া হলো পাকিস্তানে, ১৯৭০ সালে গিয়ে। এবং এই নির্বাচনে অংশগ্রহণ করলো কারা? দুই পাশ থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করলো। এবং মজার ঘটনা ঘটলো এইখানেই। তুমি খেয়াল করে দেখো, এই অংশটা কিন্তু ছোট, এই অংশটা অনেক বড়, কিন্তু জনসংখ্যার দিকে কিন্তু এই অংশটা এগিয়ে ছিল। প্রায় 60% এর মতো মানুষ এই অঞ্চলে বাস করত, আর 40% থাকতো এই অঞ্চলে। যে অঞ্চলে মানুষ বেশি থাকে, সংসদের আসন কিন্তু ওই অঞ্চলে বেশি থাকে। একটু একটু মিলায় নাও, দেখো আমার বাড়ি হচ্ছে জামালপুর, জামালপুরের সরিষাবাড়ি একটা উপজেলা, এই একটা উপজেলাতে একটা সংসদের আসন আছে। মানে নির্বাচনের সময় আমরা একজনকে সেখান থেকে নির্বাচন করে পাঠাই, তারা এসে সংসদে বসে, ঠিক আছে? এরকম ভাবে আমার পুরো জামালপুরের সর্বোচ্চ ৫ জন মানুষ নির্বাচিত হইতে পারে। চিন্তা করে দেখো তো ঢাকায় কয়জন হয় জানো? ঢাকা জেলার ভিতরে প্রায় ১৭ জনেরও বেশি। মানে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে আছে ১৬ জন। কেন? মানুষ বেশি, তাই কিছু মানুষের জন্য একজন করে প্রতিনিধি। তার মানে এখানে যেহেতু 60% মানুষ, তাহলে এই যে ২ পাকিস্তান মিলে যে একটা জাতীয় সংসদের মতো আছে, যেটাকে আইন পরিষদ বলছি, ওই আইন পরিষদের কিন্তু আসন সংখ্যার 60% এর মতোই হচ্ছে এই অঞ্চলে দিয়ে দেওয়া হলো। তাহলে আসন কয়টা ছিল? আমরা এখান থেকে দেখতে পারবো। এই দেখো, সমগ্র পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ৩০০টা, সরি ৩১৩টা। ৩০০টা ছিল নির্বাচিত, আর সংরক্ষিত মহিলা আসন ছিল আরো ১৩টা। মনে রাখতে হবে কিন্তু। এগুলোর ভিতরে পূর্ব পাকিস্তানের জন্য মানে বাংলাদেশের জন্য কয়টা ছিল? ১৬৯টা। তার মানে বুঝতে পারতেছো? 50% এর বেশি। নির্বাচনে কি হয় বলতো? যদি কোনো রাজনৈতিক দল 50% এর বেশি আসনে জয়লাভ করে, তারাই কিন্তু নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করে, সরকার মানে গঠন করে। তার মানে আমাদের অঞ্চলে আছেই তো 50% এর বেশি। তার মানে যদি আমাদের অঞ্চলের মানুষ এই অঞ্চলের কোন দলকে সবাই মিলে ভোট দেয়, তারাই কিন্তু নির্বাচিত হবে এবং তারা কি করবে? পাকিস্তানের ক্ষমতায় বসবে। ঘটনা ঘটলেও তাই। ৭০ এর নির্বাচনে কি ঘটলো? এই ১৬৯টা আসনের মধ্যে আমাদের এই অঞ্চলের যেই রাজনৈতিক দল আওয়ামী লীগ, তখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ খুবই জনপ্রিয় আমাদের অঞ্চলে। সেই আওয়ামী লীগ এই পূর্ব পাকিস্তানে ১৬৯টা আসনের মধ্যে কয়টা পাইলো জানো? সব মিলায় ১৬৭টা আসন পেয়ে গেল। তার মানে টোটাল ৩১৩টা আসনের মধ্যে পায়ে গেলাম কয়টা? ১৬৭টা। তার মানে 50% এর বেশি পেয়ে গেছি। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এখন পাকিস্তানের ক্ষমতায় বসবো। এইটা শুনে তো মনে করো যে পাকিস্তানের যে শাসক ছিল তখন ইয়াহিয়া খান, মিলিটারি মানুষজন, তাদের তো মাথা নষ্ট। যে কি ব্যাপার, পাকিস্তানের ক্ষমতায় বসবো ওই বাংলাদেশ অঞ্চলের মানুষজন? এইটা তারা মানতে পারলো না। তারা বললো যে না, এটা সম্ভব না। এই জন্য তারা নির্বাচনের পরে কি হয়, যখন নির্বাচন শেষ হয়ে যাবে তখন দেখা হবে কোন দল কি পরিমাণ আসন পাইছে, এদেরকে সাথে নিয়ে সবাই মিলে বসবে। বসার পরে যেই রাজনৈতিক দলে বেশি আসন পাইছে ওদের হাতে ক্ষমতাটা উঠায় দেবে। এটাকে বলা হয় অধিবেশন ডাকা। কি বলে? এটাকে বলা হয় অধিবেশন ডাকা। সো এরকম অধিবেশনের জন্য হচ্ছে ডাকছে। কে ডাকতেছে? মানে ডাকার জন্য আওয়ামী লীগ বারবার বলতেছে যে তাড়াতাড়ি অধিবেশন ডাকেন, ডেকে আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু পাকিস্তান সরকার তারা বলল কি করা যায়, কি করা যায়, টাল বাহানা শুরু করলো, টাল বাহানা শুরু করলো। এবং এই টাল বাহানা শুরু করে তারা এক পর্যায়ে বলল ঠিক আছে, আমরা মার্চ মাসের ৩ তারিখ অধিবেশন ডাকলাম। এই দিন আমরা বসবো, বসে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এইটা শুনে আওয়ামী লীগ কি করলো? সিদ্ধান্ত নিল ঠিক আছে, গুড, মার্চ মাসে আমরা ক্ষমতা পাচ্ছি, শেখ মুজিব প্রধানমন্ত্রী হবে, পুরো পাকিস্তানের ক্ষমতা তাদের হাতে, এবং এই অঞ্চলে এতদিন যে শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এরা হচ্ছে তারপরে এখান থেকে সুবিধা পাবে বলে মানে বিশ্বাস করতে শুরু করলো। কিন্তু ঝামেলা বেঁধে গেল হঠাৎ করে মার্চ মাসের ১ তারিখ। কয় তারিখ? ১ মার্চ ইয়াহিয়া খান কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বলল অধিবেশন স্থগিত।
কেন স্থগিত? বলল ওই যে পাকিস্তানের যেই একটা দল আছে যারা ওই পাকিস্তানে বেশি আসন পাইছিল। জুলফিকার আলী ভুট্টোর দল, পাকিস্তান পিপলস পার্টি বলল জুলফিকার আলী ভুট্টো এখানে জয়েন করবে না। আসন বেশি কে পাইছে? আওয়ামী লীগ। জয়েন করবে না কে? ভুট্টো। এটা কি কোনো ঘটনা হলো? যে বেশি আসন পাইছে সে যদি অংশ না নেয় তাহলে না হয় স্থগিত করে দেয়া যায়। বাট ওইটাকে অজুহাত দেখায় স্থগিত করে দিল। তখন এই অঞ্চলে মানুষ বুঝে ফেললো যে বুঝে ফেলছি যে এখানে হচ্ছে আমাদেরকে তারা ক্ষমতা দেবে না। এই জায়গা থেকেই মানুষের ভিতরে বুঝে ফেললো যে মানুষ হ্যাঁ, আমাদের হয়তোবা এমন কিছু করতে হবে যেটা হচ্ছে ক্ষমতাকে ছিনায় নেয়া লাগবে। তখন থেকেই এই যে মুক্তিযুদ্ধের যে সূত্রপাত, সেই প্রেক্ষাপটটা এখান থেকে একেবারে বেশি করে নাড়া দেওয়া শুরু করলো। এরপরে ঘটনাগুলো আমরা একটু বুঝি। তার মানে বুঝতেই পারলা যে এরপরেই হচ্ছে যুদ্ধের সেই ঘটনাগুলো ঘটা শুরু করলো। আমি এই ব্যাপারটা তোমাদের একটু পড়াবো একটু পরেই। তোমরা অনেকেই হচ্ছে বিভিন্ন সময় জানতে চাও যে মুক্তিযুদ্ধ তো আমরা করছি, আমরা স্বাধীন হইছি, রাইট? আমাদের এই যুদ্ধটা নিয়ে বিশ্বের দেশগুলো কোনো খেলা খেলছে কিনা? আমি একটু আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করি তো, তাই এই ব্যাপারটা তোমাদের একটা আমি জানাবো। ঠিক আছে? দেখো পৃথিবীতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে না এখন? এই যুদ্ধটাকে কারা ক্যাপিটালাইজ করছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হেল্প করতেছে, ওইখানে অস্ত্র বেচতেছে, নানান কাহিনী। মানে ইউএসএ চাচ্ছে না যুদ্ধটা বন্ধ হয়ে যাক, কারণ ওর এখানে লাভ আছে। ঠিক আছে? এরকম ভাবে বিভিন্ন যুদ্ধ কিন্তু অনেকে লাগায় দেয়। তো আমাদের যুদ্ধ নিয়ে অন্যান্য দেশ কোনো খেলা খেলছে কিনা এইটা আমাদের জানতে হবে। এইটা আমরা একটু পরেই জানবো। জাস্ট একটু পরে জানবো। আগে আমি এই কাহিনীটা একটু ক্লিয়ার করি। মার্চ মাসের ঘটনা প্রবাহগুলো একটু পড়াই তোমাদের। দেখো, পহেলা মার্চের কাহিনী আমরা বুঝে ফেললাম যে অধিবেশন স্থগিত করে দিছে এবং বাঙালিরা প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমে পড়লো। তোমরা হচ্ছে আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। এই পিপিটিটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? পিপিটিটা পেয়ে গেলে তোমরা হচ্ছে এখান থেকে সব বুঝে ফেলতে পারবা। তারপরে কি হলো ২ থেকে ২৫ মার্চ অসহযোগ আন্দোলন হলো। এই কাহিনীগুলো তোমরা জানো। সো আমি এখানে আর বিস্তারিত তেমন কিছু আলোচনা করব না। ২ থেকে ২৫ মার্চ অসহযোগ আন্দোলন। শেখ মুজিব বলল যে হ্যাঁ, আমরা মানতেছি না অসহযোগ আন্দোলন, হরতাল চলবে। হরতাল দেওয়া শুরু হইলো। ২ তারিখ মার্চ মাসের ২ তারিখ ঘটলো আরেকটা ঘটনা। এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঠিক সামনে বটতলা নামক জায়গায় ছাত্ররা এখানে হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করে ফেললো। বলল যে হ্যাঁ, আমরা হচ্ছে আর ওই সমস্ত দেশ মানি না, আমাদের নিজেদের স্বাধীন করতে হবে। এই জাতীয় পতাকা উঠায় ফেললাম। তাই এটাকে বলা হয় হচ্ছে জাতীয় পতাকা মানে পতাকা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায়। ঠিক আছে? এটা উঠাইছে কে? তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। ইতিহাসে প্রথমবারের মতো। মার্চের ৩ তারিখ কি ঘটলো? স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়ে গেল। মানে মানুষ আর মানতেছে না। যখন স্থগিত করে দিছে তখন মানুষ বুঝছে যে ঘটনা শেষ, আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। ঠিক আছে? স্বাধীনতা অর্জন করতে হবে বলেই কাজ শুরু করলো। এরপরে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হলো। পল্টনের জনসভায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ। তার মানে ৩ তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ করে ফেললো। মানে ওয়ান কাইন্ড অফ স্বাধীনতার ঘোষণা চলে আসলো। ৪ তারিখ কি হইলো? শিল্পীরা বেতার এবং টিভি ইত্যাদি বর্জন করে দিল যে না, আমাদেরকে ক্ষমতা দিচ্ছে না, আমরা হচ্ছে বুঝছি, আমরা স্বাধীনতা অর্জন করতে হবে, আমরা এসব মানি না। ৭ তারিখে শেখ মুজিব দিলেন তার ঐতিহাসিক সেই ভাষণ। সেই ভাষণে তিনি কি বললেন? আমরা জানি ইতিমধ্যেই। সেই ভাষণে তিনি হচ্ছে একেবারে আপামর জনগণকে আহ্বান জানাইলেন যার যার জায়গা থেকে প্রস্তুত থাকার জন্য। তবে এখন অনেক জায়গায় শোনা যায়, বিভিন্ন জায়গা থেকে আলোচনা আসছে এরকম যে ওই ভাষণে যেই মানুষগুলো অংশগ্রহণ করছিল, ৭ই মার্চের ভাষণে সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করছিল। তখন তো শেখ মুজিব ওই যে নির্বাচনে কিন্তু নির্বাচিত নেতা এবং আওয়ামী লীগের নেতা। তার মানে মানুষ ভাবতেছিল যে নেতা হয়তো আমাদেরকে এইবার স্বাধীনতার এখান থেকে ঘোষণা দিয়ে দিবে এবং আমরা সবাই মিলে ক্যান্টনমেন্টে আক্রমণ করে আমাদের এই অঞ্চল স্বাধীন করে ফেলবো। সবাই এই মর্মেই গেছে যে আমরা আজকে স্বাধীনতার ঘোষণা হয়ে যাবে। কিন্তু শেখ মুজিবুর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা সরাসরি করলেন না। কেন করলেন না? নানান ধরনের কারণ থাকতে পারে। এমনও হইতে পারে পাকিস্তানি বাহিনীরা বিমান দিয়ে হেলিকপ্টার নিয়ে ঘোরাফেরা করতেছিল, যে এরকম ঘোষণা আসলেই ওইখানে ফায়ার করা শুরু করবে। যাই হোক, উনি এখানে পরোক্ষভাবে একটা ঘোষণা দিলেন এবং এই ঘটনাগুলো দেখার পর পাকিস্তানরা বুঝে ফেললো যে এরা তো আসলে জাতে আসবে না, এদেরকে তো হচ্ছে আমাদের একটু সিস্টেম করতে হবে। তখন তারা কি করলো? তখন তারা হচ্ছে ভাবলো যে ঠিক আছে, আমরা কাজ করি, একটু সময় ক্ষেপণ করে কিছু অস্ত্রপাতি নিয়ে আসি, এখানে গণহত্যা চালাই দেব। এই প্ল্যান করলো এবং তারপরেই ১৬ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলল ঠিক আছে, আমি তাহলে ঢাকায় যাই, যেহেতু এত হরতাল চলতেছে, শেখ মুজিবের সাথে একটু আলোচনা করি, আলোচনা করে সময়টা নষ্ট করি,
এর মধ্যেই পাকিস্তান থেকে অস্ত্র-টস্ত্র নিয়ে সেনাবাহিনী বাংলাদেশে ঢুকুক। এইভাবে হচ্ছে আলোচনা শুরু হইলো। আলোচনা শুরু করে অস্ত্র-টস্ত্র সবই নিয়ে আসলো। কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে ১৯ মার্চে। ১৯ মার্চে হচ্ছে এইরকম ঘটনা দেখে ১ম বারের মতো সশস্ত্র প্রতিরোধ শুরু হইল। গাজীপুরের জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং সাধারণ জনতার সমন্বয়ে পাক হানাদার বাহিনীকে বাধা দেওয়ার লক্ষ্যে চৌরাস্তা থেকে জয়দেবপুর সড়ক অবরোধ সৃষ্টি করা হয়। যখন ওই যে আলোচনার নাম করে কি করতেছে, অস্ত্র-শস্ত্র নিয়ে আসতেছে, সেনাবাহিনী নিয়ে আসতেছে, এই ব্যাপারটা আবার কেউ বুঝে ফেলে। বুঝার পরে আমাদের গাজীপুরের চৌরাস্তায় মানুষ ১ম বারের মতো এখানকার ইপিআর যারা ছিল, ইস্ট পাকিস্তান রাইফেলস মানে যারা হচ্ছে সীমান্ত রক্ষার দায়িত্ব ছিল, এরা আইসা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলে। এটাই হচ্ছে মানে মুক্তিযুদ্ধকালীন ১ম সশস্ত্র প্রতিরোধ। বুঝতে পারছো? এটা কিন্তু প্রশ্নে আসে যে ১৯ মার্চ গাজীপুরে ১ম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। এবং এইজন্য কিন্তু গাজীপুর চৌরাস্তায় দেখবা যে একটা ভাস্কর্য আছে জাগ্রত চৌরঙ্গী নামে। ওইটাকে কেন্দ্র করে এটা করা হয়। তার মানে আমরা দেখলাম যে মার্চ মাসে এমন ঘটনা ঘটলো যেখান থেকে মুক্তিযুদ্ধ একেবারে আসন্ন হয়ে গেছে। এবং যখন এই যে এই ঘটনাগুলো ঘটে গেল, অস্ত্র-শস্ত্র নিয়ে আসলো, তখন পাকিস্তানিরা বসে প্ল্যান করলো। টিক্কা খান, রাও ফরমালিরা প্ল্যান করে ফেললো যে কিভাবে ২৫ তারিখে আমরা এখানে গণহত্যা শুরু করব। তারা সেই অপারেশন বা অভিযানটার নাম দিয়ে দিল হচ্ছে অপারেশন সার্চলাইট। এবং ঠিক তারা ২৫ তারিখেই অপারেশন সার্চলাইটটা শুরু করলো। এবং অপারেশন সার্চলাইট শুরু করার পরের যে ঘটনা, সশস্ত্র দিয়ে কি বোঝানো হয়েছে? ওই যে অস্ত্র সহ দাঁড়াইছে প্রতিরোধ করতে। এটাকে বলা হয় সশস্ত্র প্রতিরোধ। যেহেতু ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস মানে তাদের হাতে অস্ত্র আছে, ওরা যেহেতু সীমান্ত পাহারা দেয়, ওরা ১ম দাঁড়ায় গেছিল যে আমরা হচ্ছে পাকিস্তানিদেরকে আমরা ঢুকতে দেব না। এত সেনাবাহিনী কোত্থেকে আসতেছে? এইটা বলে হচ্ছে তারা আটকায় দিছিল। বুঝতে পারছো? এটাকে বলা হয় সশস্ত্র প্রতিরোধ। আর এমনি আমি মুখ দিয়ে নরমালি প্রতিরোধ করলাম, ওটাকে সশস্ত্র প্রতিরোধ বলবে না। সিয়াম্বা বলছে, "আপনি তো মনে হয় মুক্তিযুদ্ধ দেখছেন। আমি এমনভাবে বলব, ঠিক আছে? তোমার কাছে মনে হবে যে যুদ্ধ আমার সামনে ঘটতেছে।" জাস্ট মনে রাখো, মনে হবে যুদ্ধ তোমার সামনে ঘটতেছে। ঠিক আছে? জিকে মেডিকেল অ্যাডমিশন না এসআই ক্লাস? এটা হচ্ছে জিকে মেডিকেল মানে প্রি মেডিকেল কোর্স আছে আমাদের একটা। যারা হচ্ছে মেডিকেলে প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য। তো সেই প্রি মেডিকেল কোর্সের অংশ হিসেবে আমরা তোমাদের একটা জিকে ক্লাস ফ্রিতে দিচ্ছি। ঠিক আছে? কারণ তোমাদের মেডিকেলে ১০ নম্বরের জিকে আসে। এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন তোমাদের ক্লিয়ার করার জন্য আসছি এবং এমন কিছু তথ্য শেয়ার করব যেখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। মুশতাক বলছে, "অসাধারণ ভাইয়া, সব চিত্র চোখের সামনে ভাসতেছে।" হ্যাঁ, চিত্র একদম চোখের সামনে ভাইসে যাবে। তারপরে ২৫ মার্চ দেখো, ইয়াহিয়া খান কি করলো? শেখ মুজিবের সাথে বারবার মিটিং করলো। কোন সমাধানে আসলো না। ওই সময় যদি শেখ মুজিব কি করত? এই মিটিং বাদ দিয়ে যদি বলতো যে, "এই সবাই মিলে মাঠে নাম। ইয়াহিয়ারে ধর।" তাহলে কিন্তু অস্ত্র কিন্তু এত ছিল না তখন। তখনই কিন্তু এখানে আক্রমণ করে একটা ঘটনা ঘটায় যেতে পারত। কিন্তু মিটিং যত লম্বা হইছে, শেখ মুজিব যতই মিটিং এ অংশগ্রহণ করছে, এই তত সময় পাইছে পাকিস্তানিরা বাংলাদেশ অঞ্চলে জাহাজ ভর্তি করে অস্ত্র নিয়ে আসতে, সেনাবাহিনী নিয়ে আসতে। এগুলো যখন আনা শেষ ১৭-১৮ তারিখের দিকে হচ্ছে তারা প্ল্যান করছে যে কোথায় ১ম আক্রমণ হবে। এই প্ল্যান-ট্যান করার পরে সবকিছু যখন ওকে, তখন আলোচনার কোনো সমাধান না দেখাই মানে সমাধান না করেই ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো এরা কি করলো? হুট করে ঢাকা ত্যাগ করলো। মানুষজন যখন চিন্তায় পড়ে গেল যে কি ব্যাপার? কয়দিন আগে তো প্রচুর হেলিকপ্টার ঘুরতেছিল, অস্ত্র-টস্ত্র আসছে, হুট করে আবার ইয়াহিয়া খান চলে গেল। নিশ্চয়ই কোনো ঘটনা মনে হয় ঘটবে। ঠিক তাই ঘটলো। ২৫ তারিখ মধ্যরাত থেকেই গণহত্যা শুরু হয়ে গেল। মানে যেখানে যারে পাচ্ছে গুলি করে মেরে ফেলতেছে। মানে কি একটা উদ্ভট একটা ব্যাপার, চিন্তা করো। তো শেখ মুজিবকে হচ্ছে বাসা থেকে উঠায় নিয়ে গেল এবং এদিকে গণহত্যা শুরু হয়ে গেল এবং গণহত্যার পরে দেখো মানুষ কিন্তু মার্চ মাসের শুরু থেকেই ক্ষেপে আছে। তারা ভাবতেছে যে স্বাধীনতার ঘোষণা আসে না কেন, আমরা তো যুদ্ধ করব। কিন্তু ঘোষণা আসতেছে না, তারা বসেছিল। এবার যখন মায়ের শুরু করছে, গুলি শুরু করছে, তখন তো অপেক্ষা করতেছে এইবার তো একটা ঘোষণা আসা দরকার। তাই না? তো এতদিন আমরা জানছি সেই ঘোষণা দিয়েছিল শেখ মুজিবুর রহমান। কিন্তু হচ্ছে আমরা দেখো, আমরা তো কোনো না কোনো বই দেখে তোমাদের পড়াই, তাই না? এনসিটিভি বইয়ের ভিতরে এবার আবার বইটা চেঞ্জ হইছে। চেঞ্জ হয়ে সেখানে নাম আসছে জিয়াউর রহমানের। তো যতটুকু আমিও পড়াশোনা করে দেখলাম যে হ্যাঁ, ঘোষণাটা জিয়াউর রহমানই দিছেন। কারণটা হচ্ছে পাকিস্তানিরা শেখ মুজিবকে যখন উঠায় নিয়ে গেছে, সে আসলে কিসের মাধ্যমে ঘোষণা দিবে? তার ওয়্যারলেস কিছুই আশপাশে ছিল না। যাই হোক, আমাদের ইতিহাস নিয়ে আমাদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমাদের ইতিহাস নিয়ে মানুষ টানাটানি করে।
রাজনৈতিক দলগুলো এটাকে নিয়ে হচ্ছে এদিক সেদিক ঝামেলা করে। সে যাই হোক, স্বাধীনতার ঘোষণা দিলেন তারপরে ২৬ তারিখ জিয়াউর রহমান। জিয়াউর রহমান কি করলেন? জিয়াউর রহমান হচ্ছে ওই সময়ে পাকিস্তানের একজন মেজর ছিলেন আর্মির, এবং তিনি দায়িত্বে ছিলেন আমাদের চট্টগ্রাম অঞ্চলে, এবং তিনি কিন্তু অনেক দক্ষ এবং কৌশলী একজন অফিসার ছিলেন, যিনি ১৯৬৫ সালে একটা যুদ্ধ হয়। ১৯৬৫ সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান তার কমান্ডের বাহিনীকে নিয়ে যায় কিন্তু ব্যাপক বীরত্ব প্রদর্শন করে, এবং এই জন্য তাকে আলাদাভাবে কিন্তু পুরস্কৃত করা হয়, এবং পাকিস্তানের সর্বোচ্চ যে সামরিক পুরস্কার ওইটাও উনি পান। বুঝতে পারছো? তার মানে এই যে চৌকস দক্ষ একজন মানুষ, যার সেনাবাহিনীর ভেতরে অনেক জনপ্রিয়তা ছিল, এবং তিনিও হচ্ছে অনেক আগে থেকে প্ল্যান করতেছিলেন যে এই যে পাকিস্তানিদের এত বৈষম্য, এটাকে কিভাবে এর বিরুদ্ধে লড়াই করা যায়। তো যেই মুহূর্তে দেখলেন যে তারা গণহত্যা শুরু করছে, তিনি তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন, এবং তিনি প্রথমে স্বাধীনতার ঘোষণা নিজের নামে দিচ্ছেন। এরপরে তিনি ভাবলেন যে যেহেতু আমরা একটা দেশকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, সো আমার তো সেই রাইট নাই যে স্বাধীনতা ঘোষণা দেওয়ার, কারণ জনগণ আমাকে ভোট দেয় নাই। জনগণ কাকে ভোট দিছে? ওই যে ৭০-এর নির্বাচনে একটু আগে বললাম, সেই নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল শেখ মুজিবুর রহমানকে, এবং শেখ মুজিবকে ভোট দেওয়ার কারণে তিনি বললেন তাহলে শেখ মুজিব আমাদের নেতা, সো উনারই তো রাইটটা ছিল ঘোষণা দেওয়ার, উনি দিতে পারে নাই, ওনাকে ধরে নিয়ে গেছে বা উনি দেন নাই। তাহলে তখন জিয়াউর রহমান আরেকবার ঘোষণা দিলেন শেখ মুজিবের নাম করে, যে শেখ মুজিবের অন বিহাফ, মানে শেখ মুজিবের পক্ষ থেকে আমি মেজর জিয়া ঘোষণা করতেছি। এবং যেহেতু উনি সামরিক বাহিনীর অফিসার ছিলেন, উনি যখন ঘোষণাটা দিলেন তখন সামরিক বাহিনীর সবাই বুঝতে পারলো ইয়েস, যুদ্ধ লাগে গেছে, বাংলাদেশও এখন যুদ্ধ করবে। জনগণও বুঝে ফেললো যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলছে যে আমরাও যুদ্ধ করব, তার মানে দেশে যুদ্ধ লেগে গেছে। তখন মানুষও প্রস্তুত হয়ে থাকলো, এখান থেকে যুদ্ধের যাত্রা শুরু, এবং তারপরে যুদ্ধ অনেক দিন চললো। এখন এই যুদ্ধ পরিচালনা কি একটা ঘোষণার মাধ্যমে পসিবল? না। দেখো, ঘোষণাটা কেন গুরুত্বপূর্ণ ছিল? কারণটা হচ্ছে, ঘোষণা যদি তুমি না দাও, বিদেশিরা বুঝবে কেমনে যে তুমি স্বাধীন একটা রাষ্ট্র চাচ্ছ? বিদেশিরা কাকে সহযোগিতা করবে? যে একটা স্বাধীন রাষ্ট্র চায় তাকে সহযোগিতা করবে। তো এইজন্য ঘোষণাটা গুরুত্বপূর্ণ ছিল। যখনই ঘোষণা দেওয়া হয়েছে তখন বিদেশিরাও বুঝছে আচ্ছা ঠিক আছে, ওরা তাহলে স্বাধীনতা ঘোষণা করছে, জনগণের এখানে সমর্থন আছে, তাহলে তাদেরকে হেল্প করা যায়। এখন হেল্প তো চাইলেও আবার করা যায় না। হেল্প করতে কি করতে হয়? হেল্প করতে হলে একটা সরকার লাগে। কারণ বিদেশিরা কাকে সহযোগিতা করবে? একটা সরকারকে সহযোগিতা করবে। তো সেই সরকার কেমনে গঠিত হলে সেটাও আমরা একটা আলোচনায় দেখব। তার আগে হচ্ছে এখানে একটু দেখি যে ২৯ মার্চ প্রথম ডাক টিকেট প্রকাশ করা হলো। মানে ডাক টিকেট মানে আমাদের সরকারি একটা ডাক টিকেট, মানে সরকারি একটা কি বলা যায়, স্ট্যাম্প প্রকাশ করা হলো, যেখানে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। ডিজাইনার ছিলেন হচ্ছে বিমান মল্লিক। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, হুট করে চলে আসে। এপ্রিল মাস চলে আসলো। এপ্রিলের ৪ তারিখ পাক হানাদার বাহিনী প্রতিরোধের লক্ষ্যে সিলেটের তেলিয়াপাড়ায়, যেটা হচ্ছে হবিগঞ্জে অবস্থিত, ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তেলিয়াপাড়া রণকৌশল গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়। মানে তেলিয়াপাড়া রণকৌশল নামে পরিচিত এরকম একটা প্ল্যান সেখানে নেওয়া হয়। কোথায়? হবিগঞ্জের তেলিয়াপাড়াতে, যে কিভাবে আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে এখন লড়াই করব, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এই যে ৪ এপ্রিলের ঘটনাটা বলা হইলো, এই ৪ এপ্রিলের ঘটনাটা কেমনে হইলো? ২৫ মার্চে যখন হচ্ছে, হ্যাঁ, এই যে এম কে আর সোহান বলছে আমাদের হবিগঞ্জের তেলিয়াপাড়া আমার বাড়ি থেকে ২০ মিনিট লাগে। জোস, তোমাদের বাড়ি আরো কারো বাড়ি-টাড়ি আছে হবিগঞ্জের দিকে? একটু বলো তো। ভাইয়া চুল আশ্রয় আসে নাই, কে যেন বলছে তার নিজের নামটা লেখা নাই। আরে আমার চুল আশ্রাইলেও এরকমই থাকে। ঠিক আছে, ওর নামটা লেখে না, নামটা আমি বলে দিতাম। তোমার নাম কি? তুমি অ্যানোনিমাসলি তুমি কমেন্ট করছো যে ভাইয়া চুল আশ্রয় আসে না। চুল আশ্রয় আসছি। তারপরে হচ্ছে আহ মোহতামিম রহমান মাহি বলছে তেলিয়াপাড়া চা বাগান। হ্যাঁ, হবিগঞ্জে তো অনেকগুলো চা বাগান আছে। আহ মুস্তাক আহমেদ বলছে ভাইয়া শেখ মুজিবুর রহমানকে সেই বিষয়টা ইঙ্গিত করতে পারেননি, আর পারলে তাহলে সে কেন এই বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করলেন না? এটাই তো বিতর্ক যে শেখ মুজিবকে তিনি বুঝতে পারেন না যে ওরা আক্রমণ করবে। বুঝতে পারার কথা ছিল তার। তিনি বুঝার পরেও যদি কিছু না করে থাকেন, এটাই তার বিরুদ্ধে প্রশ্ন যে কেন করলেন না। আর যদি নাই বুঝে থাকেন তাহলে কথা হচ্ছে তিনি কেন বুঝলেন না।
এখান থেকে তো তাকে মানুষ প্রশ্ন করে। দেখো, স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যে আন্দোলন, তার যে অবদান, সেটা আনডাউটেডলি খুবই সলিড। এখানে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন শুরু হয় হচ্ছে যুদ্ধের সময়টা থেকে তার পরবর্তী সময়ে। ঠিক আছে? আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে ব্যাপক রিসার্চ করব। ঠিক আছে? অনেক রিসার্চ করব। যখন এই প্রি-মেডিকেলে তোমরা কোর্সে চলে আসবা, তখন তো ছোট, ছোট বিষয় নিয়ে লম্বা, লম্বা ক্লাস নিব। তখন দেখবা কঠিনভাবে সব একদম বুঝায় দেব। ঠিক আছে? তোমরা একটু শুনতে থাকো। ভাল লাগতেছে কিনা বলো? না ভাল লাগতেছে কিনা বলো। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার-মেয়ার করো, তোমার ফ্রেন্ডদের একটু মেনশন দেও। ওরা এসে ক্লাসটা দেখুক। নিজে একা, একা শুধু দেখলে হবে? কেউ, কেউ বলতেছো, বাহ! মনে হচ্ছে একটা গল্প শুনছি। হ্যাঁ, গল্পের মতোই তো। গল্পের মতো শুনলেই তো একটু বেশি মনে থাকে। ঠিক আছে? ইরশাদ জাহান বলছে, ভাই আমিও সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি থাকি। গুড! আমার বাড়িও হচ্ছে জামালপুরের সরিষাবাড়ি। সুরাই আক্তার বলছে, অনেক ভাল লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আহ তাসফিয়া সুলতান একটা কোয়েশ্চেন কয়বার করো? আচ্ছা, আচ্ছা। একজন বলছে চলে আসে আসেন নাই কেন? তাসফিয়া আবার ওরে ধরছে। বলে আপনি এত বারবার এক প্রশ্ন কেন করতেছেন? তাই তো ভাই, বারবার এত প্রশ্ন কেন করতেছেন? অসাধারণ স্যার, মাহি বলছে। ওকে। তার মানে আমরা আবার একটু কন্টিনিউ করি। ২৫ তারিখে গণহত্যা শুরু হইল। এই সময় আওয়ামী লীগের কিছু নেতা, ধরো তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ বিশেষ করে কি করছে জানো? পালায় ইন্ডিয়া চলে গেছে। উনি চিন্তা করতেছে কিভাবে এটাকে সংগঠিত করে একটা যুদ্ধের রূপ দেয়া যায়। মানে আমরা প্রতিরোধ করতে পারি। এবং তিনি ইন্ডিয়াতে কথাবার্তা বলে টলে আসলেন এবং তিনি চিন্তা করে দেখলেন যে না, একটা সরকার যদি আমরা গঠন না করতে পারি, তাহলে বিদেশিরা আমাদেরকে হেল্প করবে না। বিদেশিরা কাকে হেল্প করবে? বিদেশিরা তো একটা বিদেশি দেশ আর একটা বিদেশি দেশের সরকারকেই হেল্প করে। তার মাঝে সরকার লাগবে। তখন এই যে ৪ তারিখে বসে একটা প্ল্যান হইল যে আমরা কিভাবে যুদ্ধ পরিচালনা করব এবং আমাদের সরকার থাকা উচিত কিনা। ঠিক আছে? এবং সেই সময় সিদ্ধান্ত হয় ঠিক আছে, আমরা একটা সরকার গঠন করব। এবং সেই সরকার গঠনের জন্য আমরা জানি এটা হচ্ছে মেহেরপুরের মুজিবনগর, যেটা হচ্ছে বৈদ্যনাথ তলায় সরকার গঠিত হয় এবং এটাকে রাজধানী বানানো হয়। আমরা জানি। কিন্তু ১ম চিন্তা ভাবনা কিন্তু আসছিল যে রাজধানী বানানো হবে চুয়াডাঙ্গাকে। তোমরা কেউ জানো কিনা জানি না। আমি কয়েকটা বইয়ের মধ্যে পাইছি, খুব ভালো, ভালো বই। মানে ১ম মিটিং করে তারা ভাবে তাহলে ঠিক আছে, একটা সরকার যেহেতু আমরা গঠন করব, তাহলে এটার রাজধানী কোথায় হবে? তখন হচ্ছে বলে যে রাজধানী হবে হচ্ছে, যেহেতু কুষ্টিয়ার ওই অঞ্চলে একটু মুক্ত অঞ্চল আছে, মানে ওইখানে এখনো পাকিস্তানিরা হামলা করে নাই, তাহলে চুয়াডাঙ্গাতে আমরা হচ্ছে রাজধানী বানাই। কিন্তু এই তথ্যটা পাকিস্তান পেয়ে যায়। পেয়ে গিয়ে চুয়াডাঙ্গাতে আক্রমণ চালায়। তার মানে চুয়াডাঙ্গাতে রাজধানী করা পসিবল হইল না। ঠিক আছে? হ্যাঁ, শেখ মুজিব প্রায় তার অর্ধেক জীবন জেলেই কাটাইছেন। হ্যাঁ, পাকিস্তান আমলে তিনি, বললামই তো, পাকিস্তান আমলে তার যে আন্দোলন, তার যে ডেডিকেশন, এইটা প্রশ্নাতীত। এবং তিনি চমৎকারভাবে হচ্ছে পুরো আন্দোলনটা আগায় নিয়ে গেছেন। মানুষের পক্ষে কথা বলছেন। মানুষকে এক সংগঠিত করে নির্বাচনে ব্যাপক ভোট পাইছেন। অনেক নির্যাতন সহ্য করছেন। বললামই আমি। তো তারপরে হচ্ছে বলে তাহলে রাজধানী কোথায় করব? মেহেরপুরে করি। তো সেখানে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। এবং এই সরকার, তার মানে মুজিবনগর সরকার গঠিত হইলো কত? ১০ এপ্রিল। ওইদিন কিন্তু কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে সেই ব্যাপারগুলো হচ্ছে দেওয়া হয়। এবং এরা শপথ নেয় হচ্ছে ১৭ এপ্রিল। এবং ১৮ এপ্রিল সর্বপ্রথম বাংলাদেশের বাহিরে কলকাতায় পাকিস্তান ডেপুটি হাই কমিশনে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ডেপুটি হাই কমিশনার এম হোসেন আলী। তার মানে সরকার গঠন হয়ে গেছে। এইবার তার একদিন পরেই ইন্ডিয়াতে হাই কমিশন, বুঝো তো, একটা দেশের প্রতিনিধিকে আরেকটা দেশের ভেতরে রাখা, এটাকে হাই কমিশন বলে বা রাষ্ট্রদূত যেটাকে বলে। তো ভারতের ভিতরে আমাদের অনেকগুলো এরকম হাই কমিশনের অফিস আছে। কলকাতায় যেটা ছিল সেখানে দায়িত্বে ছিলেন হচ্ছে এম হোসেন আলী। তিনি বাংলাদেশের সাপোর্টে ওইখানে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন করে দিয়েছিল। এটা কিন্তু অসাধারণভাবে হচ্ছে একটা বড় ধরনের ইমপ্যাক্ট ফেলে। তার মানে প্রথম কোন মিশন, মিশন মানে কি? রাষ্ট্রদূত বা দূতাবাস, ওগুলাই কিন্তু মিশন। এই যেমন বাংলাদেশে ভারতীয় হাই কমিশন আছে, তারপরে মার্কিন রাষ্ট্রদূত আছে, এরা হচ্ছে একটা মিশন, এগুলোকে মিশন বলে। ঠিক আছে? স্টাডি কম্পাস বলছো স্যার, আমার কি আপনি চিনেন না? আমি তোমার নামটা লেখছো স্টাডি কম্পাস, আমি কেমনে চিনবো বলো? নিজের নামটা ঠিকঠাক লিখলে আমি চিনে ফেলতাম। এট লিস্ট বলতাম যে হ্যাঁ, তোমার নাম এইটা। ঠিক আছে? এমনি শাকিব খান বলছে আপনি তো পুরো আগুন, তোমার নাম যে শাকিব খান, নাম্বার 1 শাকিব খান। তুমি যেহেতু বলছো আগুন, তার মানে আগুন। মেনে নিলাম তোমার কথা। ঠিক আছে? উত্তরবঙ্গের প্রবেশদ্বার থেকে আসি আমি, মোহতামিম রহমান মিহি। তার মানে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে কি? সিরাজগঞ্জ থেকে আসো। নাইস। তার মানে
এই মিশনগুলো থেকে যখন জাতীয় পতাকা উত্তোলন করলো তখন বৈশ্বিকভাবে ছড়ায় বলল, ঘটনা একটা ঘটতেছে, এইখানে কিছু একটা হচ্ছে। এখন আমরা একটু দেখব, তার মানে দেখো আমরা কিন্তু ঘটনার মোটামুটি একটা ওভারঅল একটা বিষয় জানতে পারলাম যে যুদ্ধ কেমনে শুরু হয়ে গেল, প্ল্যানটা কেমনে হলো, সরকার কেমনে বানাইলো। সেই সরকারে যাওয়ার আগে তোমাদের একটু আমি দেখাই যে বৈশ্বিক রাজনীতিটা আসলে আমাদের মুক্তিযুদ্ধে কেমন ছিল। একটু একটু নড়েচড়ে বসো, কারণ এখানে অনেক কিছু বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে, এই ব্যাপারগুলো তোমার বুঝাই লাগবে। আমরা একটা কথা সবাই জানি, কোন কথাটা বলো তো, যে আমাদের যুদ্ধে আমাদের বিপক্ষে ছিল কে? ইউএসএ। আমাদের বিপক্ষে আরো কে ছিল? চায়না ছিল, বিপক্ষে ছিল। আর আমাদের পক্ষে কারা ছিল? আরে চায়না, রাশিয়ার ওখানে চায়না লিখে দিছি, মাথা তো নষ্ট। চায়না পক্ষে ছিল হচ্ছে রাশিয়া, তখন তার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সাথে পক্ষে ছিল হচ্ছে ইন্ডিয়া, রাইট? ইন্ডিয়া। কথা হচ্ছে বর্তমান সময়ে চীন আমাদের অনেক ভালো বন্ধু রাষ্ট্র। কেন চীন আমাদের বিপক্ষে গেল? তার আগে প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন হচ্ছে আমাদের বিপক্ষে গেল? তাদের স্বার্থটা কি ছিল? স্বার্থটা একটু বুঝতে হবে তোমাদের। দেখো, আমরা এই মুহূর্তে একটু একটু বোঝার চেষ্টা করো। পৃথিবীতে দুইটা বৃহৎ শক্তি আছে না? একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে এই যে রাশিয়া। এই দুইটা বৃহৎ শক্তির ভিতরে মূল ক্ল্যাশটা আসলে কেন জানো? হ্যাঁ, মার্কিন মানে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা বাংলায় মার্কিন যুক্তরাষ্ট্র বলে। শামবাবু বলছে ভাই বোন নতুন ইতিহাস সৃষ্টি করবে। হ্যাঁ, আজকে যা শুনবা এটা আগে কখনো শোনো নাই, সিরিয়াসলি তুমি শোনো। এর মানে হচ্ছে ঐশী শর্মা বলছে যে স্যার এবার চিনছেন? হ্যাঁ চিনছি। ইউএসএ এবং রাশিয়ার ভিতরে যেই দ্বন্দ্ব, যে মারামারি, যে বিরোধপূর্ণ অবস্থান, এইটার পিছনে মূল কারণ হচ্ছে আদর্শ। আদর্শ প্লাস ব্যবসা। বুঝার চেষ্টা করো, আদর্শ প্লাস ব্যবসা। আদর্শ কি জিনিস? ইউএসএ ওরা হচ্ছে পুঁজিবাদী আদর্শকে সাপোর্ট করে। পুঁজিবাদ, গণতন্ত্র, মুক্ত বাণিজ্য, মানে গণতন্ত্রের সাথে মুক্ত বাণিজ্য, পুঁজিবাদ। মুক্ত বাণিজ্য মানে কি? ওরা বিশ্বাস করে পৃথিবীর যে কোনো দেশ যে কোনো দেশের সাথে বিজনেস করতে পারবে, যে কোনো দেশ যে কোনো দেশের বাজারে গিয়ে পণ্য বিক্রি করতে পারবে, এবং এখানে ডেমোক্রেসি থাকা দরকার। ঠিক আছে? আর এরা বলে না, এরকম ঝামেলা করার দরকার নাই। ওরা বিশ্বাস করে সমাজতন্ত্রে, সমাজতন্ত্রে, এবং ওরা বলে যে সকল কিছুর মালিক হবে রাষ্ট্র। এখন এই দুইটা দেখো, আইডিওলজিক্যাল ব্যাপারগুলো তুমি সাইডে রাখো। ওরা কেন চায় যে সকল দেশ পুঁজিবাদ ফলো করুক? কারণ ওরা জানে যে আমরা তো মোটামুটি ডেভেলপ করে ফেলছি। এখন সকল দেশ যদি আমাদের মতো পুঁজিবাদী হয়ে ওঠে, তাহলে আমার দেশের যে কোম্পানির প্রোডাক্ট গুলো আছে আমি সকল দেশে বিক্রি করতে পারবো, তাহলে আমার বিজনেস অনেক বেশি হাই হয়ে যাবে। এক, ওরা চিন্তা করে আমি যদি আমার আদর্শ সকল দেশে ছড়াই দিতে পারি, তাহলে ওই দেশগুলো আমার কথা শুনবে, তখন আমার মতো করে আমিও এখানে বিজনেস করতে পারবো। তাই ওরা চিন্তা করছে কোনোভাবে যাতে ওদের আদর্শ না ছড়ায়, ওরা চিন্তা করে কোনোভাবে যাতে এদের আদর্শ না ছড়ায়। এখন কথা হচ্ছে এই ঘটনাটা ঘটা শুরু করলো কবে থেকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকে। বুঝতে পারছো? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ঘটনা ঘটলো। আমাদের যুদ্ধ কত সালে হয়েছে? যুদ্ধ হয়েছে 1971 সালে। একটু মনে করো, এই যে আমরা মেইন পয়েন্টে ঢুকে গেলাম, কিন্তু মেইন পয়েন্টে ঢুকে গেলাম। 1971 সালের দিকে দেখা যায় যে ভারতের সাথে, লাল কালি দিয়ে দিই, এই ভারতের সাথে সোভিয়েত রাশিয়ার খুব ভালো সম্পর্ক ছিল, এবং সোভিয়েত রাশিয়া ভারতে সমাজতন্ত্র চালু করার চেষ্টায় ছিল, এবং ভারতও চাচ্ছিল যে সমাজতন্ত্র গ্রহণ করে ফেলবে। এবং এই যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করতেছিল ভারত। তখন পাকিস্তান চিন্তা করে দেখলো, যদি ভারত সহযোগিতা করতেছে বাংলাদেশকে, আবার রাশিয়া সহযোগিতা করতেছে ভারতকে, তার মানে রাশিয়ার সহযোগিতা যদি ভারত এবং বাংলাদেশ নামে দুইটা আলাদা দেশ হয়ে যায়, এই দেশ দুইটা যদি আবার সমাজতন্ত্র গ্রহণ করে ফেলে, তাহলে কি হবে?
এই দেশ দুইটার প্রভাবে পাশের মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এরা সবাই তো সমাজতন্ত্র হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে? এই যুদ্ধে এইটা মানে রাশিয়া যাকে হেল্প করছে তাকে জয়লাভ করতে দেয়া যাবে না। এর মানে হচ্ছে মার্কিন মানে কি ইউএসএ? না, ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাংলা এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলে। বুঝতে পারছো? ইশতিয়াক বলছে পুঁজিবাদের শেষ পরিণতি কি? সেইটা আমরা পরে ক্লাসে আলোচনা করব। আজকে একটু মুক্তিযুদ্ধটা শেষ করি। ঠিক আছে? আহ অ্যানোনিমাস তুমি আর পোস্ট করো আর প্রশ্ন করো না মার্কিন মানে ইউএসএ কিনা ওটা করো না। না বইয়ে আছে চায়না আমাদের পক্ষে ছিল না। না বইয়ে যদি এটা থাকে তাহলে ভুল আছে। বোঝার চেষ্টা করো। তার মানে আমেরিকা চাচ্ছে রাশিয়া হেল্প করতেছে এমন কেউ জয়লাভ না করুক। তার মানে তাহলে ও কাকে হেল্প করবে? ও পাকিস্তানকে হেল্প করতেছে। যে আমি পাকিস্তানকে হেল্প করব যাতে বাংলাদেশ আলাদা হইতে না পারে। এই জায়গা থেকেই কিন্তু এই যে দেশগুলো হচ্ছে আমাদের বিপক্ষে গেল। প্রশ্ন হচ্ছে চীন এনে কইতে আসলো। চীনের তো আসার কথা ছিল না। চীন নিজেও তো সমাজতান্ত্রিক। তাহলে চীন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কেমনে গেল? এইখানে মেইন পলিটিক্সটা হইল। দেখো, চীনের কিন্তু একটা ছোট্ট দ্বীপ আছে যেখানে। নাম কি? তাইওয়ান, তাই না? চীনে একটা ছোট্ট দ্বীপ আছে তাইওয়ান। তোমরা কি জানো চীনে একটা বিপ্লব হয়েছিল 1949 সালে যার নাম হচ্ছে কমিউনিস্ট বিপ্লব। ঠিক আছে? এই কমিউনিস্ট বিপ্লবে 49 সালের আগে চীনে যারা ক্ষমতায় ছিল তারা কেমন ছিল? তারা ছিল পুঁজিবাদী আদর্শের। তখন ওদের সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক ছিল। একটু বোঝার চেষ্টা করো। 1949 সালের আগে চীনে এমন একটা দল ক্ষমতায় ছিল যারা ছিল পুঁজিবাদী আদর্শের। আর 1949 সালে এখানে একটা বিপ্লবের মধ্য দিয়ে কমিউনিস্ট দল ক্ষমতায় আসে, যারা এখনো চীনে ক্ষমতায় আছে। ওরা হচ্ছে আবার সমাজতন্ত্র আদর্শের। তার মানে বিপ্লবের মাধ্যমে যারা ক্ষমতায় আসলো এবং যারা আগে ক্ষমতায় ছিল এদের মধ্যে তো দ্বন্দ্ব। সো বিপ্লবের পরে ওই যে আগে যারা ছিল পুঁজিবাদের ওরা এখান থেকে পালায় চলে গেছে তাইওয়ানে। তাইওয়ানে গিয়ে আশ্রয় নিছে। বুঝতে পারছো? এখন পুরো চীন হচ্ছে কাদের দখলে? কমিউনিস্টদের দখলে, মানে সমাজতন্ত্রীদের দখলে। তার মানে যুক্তরাষ্ট্র তাহলে 49 সাল থেকে এই চীনকে সমর্থন করে না, ওরা এই তাইওয়ানকে সমর্থন করে, কারণ ওরা হচ্ছে পুঁজিবাদী। এখন চীনের দরকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সমর্থন দেশ হিসেবে। বুঝতে পারছো? কি ছিল? সমর্থন দরকার ছিল। ৭১-এর যুদ্ধটা খুব ভালো করে ওর কাজে লেগে গেল। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এত দূর থেকে ইন্ডিয়ার এগেইনস্টে, রাশিয়ার এগেইনস্টে এখানে খুব একটা পেরে উঠতে পারতেছে না। তখন ভাবলো যে এই অঞ্চল থেকে কোনো বড় দেশ যদি আমার পক্ষে আসে তাহলে এখানে খুব ভালো হবে। তখন সে কি করলো? তখন সে চায়নাকে যায় বলল যে তুমি এই জায়গাতে পাকিস্তানকে হেল্প করো। সাথে সাথেই চায়না বলল যে হেল্প করবো তাহলে আমার লাভটা কি? আমার একটা উপকার করে দেন। কি উপকার? আপনি যে আমাকে সমর্থন দেন না 1949 সাল থেকে শুরু করে আমাকে জাতিসংঘের ক্ষমতাও দেন নাই। আপনি সাপোর্ট দিয়েছেন এই তাইওয়ান রে। সো আমাকে এই সমর্থনটা দেন, জাতিসংঘে ঠিকঠাক এড করে নেন। আমি হচ্ছে পাকিস্তানকে হেল্প করব। তখন এরা বলল ঠিক আছে। এই যে এই আলোচনাটা হইছে কিভাবে জানো? ইউএস এর একটা টেবিল টেনিস দল চায়নাতে গিয়েছিল টেবিল টেনিস খেলতে। বুঝতে পারছো? টেবিল টেনিস খেলতে গিয়ে আর চীনে এই টেবিল টেনিসের নাম হচ্ছে পিং পং। এই টেবিল টেনিসের খেলার আন্ডারেই তারা আলোচনাটা করে নেগোশিয়েট করে নেয় যে ঠিক আছে আমি আপনাকে সমর্থন দেব, আপনি হচ্ছে আমাদেরকে এই পাকিস্তানকে হেল্প করেন। এই ডিপ্লোমেসির নাম হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। তারপরে চায়না হচ্ছে পাকিস্তানকে হেল্প করা শুরু করে। বুঝতে পারছো কেন হচ্ছে চায়না আমাদের বিরুদ্ধে গেছিল? নিজের স্বার্থ ছিল একটা। ঠিক আছে, কিন্তু যেহেতু রাশিয়া পর্যাপ্ত হেল্প করে ফেলছে হচ্ছে ইন্ডিয়াকে এবং বাংলাদেশের মানুষজন একেবারে হৃদয় থেকে যুদ্ধটাকে ধারণ করে ফেলছে। সো হচ্ছে ঐশী শর্মা বলছে স্যার আপনি আমার নাম নিছেন? হ্যাঁ নিলাম তো। হৃদয় থেকে যুদ্ধ ধারণ করে ফেলছে, তাই তারপরে কোনোভাবে আমাদেরকে আর হারাইতে পারে নাই। কিন্তু এই ছিল মূলত আন্তর্জাতিক প্রেক্ষাপট যে কোন দেশ আমাদের কেমন বিপক্ষে ছিল এবং কেন ছিল। আশা করি যদি বেসিকটা বুঝে ফেলো পরবর্তীতে এখান থেকে বহুত প্রশ্ন আসলে অ্যান্সার করে ফেলতে পারবা। তন্ময় বলছে আমরা কোন তন্ত্রের ভাই? আমরা হচ্ছে মিশ্র তন্ত্রের। আমাদের এখানে একটু পুঁজিবাদও আছে, একটু সমাজতন্ত্রও আছে। যেমন পুঁজিবাদের কথা হচ্ছে সবকিছু ব্যক্তি মালিকানায় থাকবে, আর সমাজতন্ত্রের কথা হচ্ছে সবকিছু রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। তুমি আমাদের দেখো, বাস হচ্ছে ব্যক্তি মালিকানায়, ট্রেন হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায়। বুঝতে পারছো? পোশাক শিল্প হচ্ছে
ব্যক্তি মালিকানায়, চীনি শিল্প হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায়। একজন প্রশ্ন করছে, ভাইয়া এখন কেন চীন আমাদের পক্ষে? এখন তো ঘটনা দেখো, বিশ্বের রাষ্ট্রগুলো কি তারা বর্তমান সময়ের স্বার্থের কথা চিন্তা করে। ওই সময় স্বার্থ ছিল তাই বিপক্ষে গেছে। এখন আবার দেখছে ভারত চীনের শত্রু রাষ্ট্র, তখন থেকে শত্রু রাষ্ট্র এবং বাংলাদেশ যে আলাদা দেশ। সো ভারতের বিপক্ষে যাওয়ার জন্য চীন এখন আমাদেরকে সহযোগিতা করে। এই একটা অবস্থা। আমাদেরটা হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ। স্যার আপনি আমাকে ভুলে গেছেন। প্রতীক সরকার বলছে, না ভুলে যায়নি। ভুলে যাবো কেন? মুসলিম কান্ট্রিগুলো কাদের সাপোর্ট দিয়েছিল? মুসলিম কান্ট্রিগুলোর বেশিরভাগ পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল। কারণ পাকিস্তান মুসলিম বিশ্বের একটা গুরুত্বপূর্ণ শক্তি টাইপের ছিল। বুঝতে পারছো? এবং পাকিস্তান এমনভাবে মুসলিম বিশ্বে প্রচার করে যে পাকিস্তানটাকে ভেঙে দিচ্ছে ইন্ডিয়া। সো আমাকে আপনাদের হেল্প করা উচিত। এবং মুসলিম বিশ্বের অনেক দেশ কিন্তু অনেক পরে গিয়ে আমাদের স্বীকৃতি দিছে। ১০ম শ্রেণীতে থাকতে এবং কোন ক্লাসে এত সুন্দরভাবে ব্যাখ্যা করে এই ঘটনাটাকে চোখের সামনে তুলে ধরা হয় নাই। মুশতাক বলছে, হ্যাঁ, ওই যে আমি যে ক্লাস নেইনি তাই তোমাদের সামনে তুলে ধরা হয় নাই। বাট এখন আমি যাদের ক্লাস নিচ্ছি, আমার নিয়মিত স্টুডেন্ট অনেকেই হচ্ছে আজকে ক্লাস করলো। ওরা বলতেছে, স্যার ক্লাসে তো এগুলো পড়াইছেনই। হ্যাঁ, আমি ক্লাসেও এই ঘটনাগুলো এর চাইতেও ডিপে আলোচনা করি। সো একেবারে মাথার ভিতরে ঢুকে যায়। সো আমি তোমাদের প্রি মেডিকেলও এইভাবেই পড়াবো, একেবারে মাথার ভিতরে ঢুকে যাবে। মিশ্রতন্ত্র কেন ভাইয়া? মিশ্রতন্ত্র হচ্ছে এটা আমাদের মনে হয়েছে যে এইভাবে গেলে আমাদের দেশের জন্য ভালো হবে। এটা অর্থনীতিবিদরা সিদ্ধান্ত নিছে। ঠিক আছে? কমিউনিস্ট মানে হচ্ছে ওই যে সবাই সমান অধিকার, ব্যক্তি মালিকানা কিন্তু থাকবে না, এরকম। দেখো এগুলা অন্য ক্লাসে আলোচনা হবে না, তোমাদের একটু করে বোঝানোর চেষ্টা করলাম। তার মানে আমরা হচ্ছে মার্চের ঘটনা প্রবাহ দেখলাম, যুদ্ধটা কেমনে শুরু হয়ে গেল আমরা এইটাও দেখলাম। এবার কিছু প্রশ্ন আমরা একটু উত্তর করো তোমরা। এখন এই যে যুদ্ধটা শুরু হইলো, যুদ্ধ শুরু হওয়ার পরে এখানে কি কি ঘটছে, ওইখান থেকে আমরা স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে আলোচনা করব, যেগুলো প্রশ্ন সরাসরি কমন পড়ে যেতে পারে। ঠিক আছে? এবার একটু উত্তরগুলো করো যে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? জোস, জোস। সবাই তো পারতেছো দেখি। ২ মার্চ। যেহেতু ২ তারিখে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঠিক সামনেই হচ্ছে পতাকাটা উত্তোলন করা হয়। এজন্য এটাকে হচ্ছে আমাদের পতাকা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ২ মার্চ। আরেকটা প্রশ্ন আছে, সেটা তোমাদের অ্যান্সার করতে হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? তুমি বুঝো, স্বাধীন বাংলাদেশের সরকার যেদিন গঠিত হয় ওই দিনই কিন্তু কে কোন দায়িত্বে থাকবে সেটাও নির্ধারণ করা হয়ে গেছিল। তার মানে ওইটাই হচ্ছে আমাদের মন্ত্রিসভা গঠনের দিন। ঠিক আছে? এটা অ্যান্সার করো একটু। এলজিপিএ 5 এর ছাত্র চলে আসছে ক্লাস করতে। হ্যাঁ, ও বলতেছে আমি দ্বিতীয় অধ্যায়ে ক্লাস অনুভব করছি। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে এই আলোচনাগুলো কিন্তু আছে। রাইট? তবে কষ্ট এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু খুব একটা শেয়ার করো নাই। বুঝতে পারছো? একটা মজার, মজার ক্লাস করে নিচ্ছ কিন্তু একটু শেয়ার-টেয়ার দিচ্ছ না। তোমরা চাচ্ছ না যে এই ক্লাসটা অনেক মানুষ দেখুক। এই ক্লাসটা অনেক মানুষ দেখলে তো মনে করো যে একটু ভালো, তাই না? সবাই তো মিলে একটা ভালো জিনিস দেখবা। তো আবার একটু যাও না, একটু শেয়ার-টেয়ার করে দিয়ে আসো। তোমার বন্ধুদের একটু মেনশন দাও যে, "এই এনে চলে আয়, এনে চলে আয়।" ঠিক আছে? কই অ্যান্সার-ট্যান্সার দিছো তোমরা? দেখি কে কি অ্যান্সার করলা? ১০ এপ্রিল অ্যান্সার করছো। ওকে, দ্যাট মিনস আমরা তাহলে বুঝে গেলাম ১০ এপ্রিল। ১০ এপ্রিল হচ্ছে সরকার গঠিত হয় এবং এই ১০ এপ্রিলের পরে এই সরকার শপথ গ্রহণ করে হচ্ছে ১৭ এপ্রিল। তার মানে এখন আমরা কোন স্টেজে আছি বলো? এখন আমরা আছি হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে এই স্টেজে। মার্চ মাসের কাহিনীগুলো আমরা দেখলাম। ঐশী শর্মা বলছে, "এতদিন ভাইয়া এভাবে কেউ কোনোদিন বুঝায় না।" ইস! তোমার কষ্টটা আমি বুঝি। স্কুল কলেজগুলাতে এই বিজিএস বইই তো আসলে মূলত পড়ার দরকার ছিল আমাদের এগুলা বোঝার জন্য। কিন্তু বিজিএস বইটা হচ্ছে কখনোই গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। বুঝতে পারছো? তো আমি হচ্ছে এইজন্য দেখো ওই যে মাহি কমেন্ট করছে যে, "আপনার ইংরেজি ক্লাস খুব মিস করি স্যার।" দ্যাট মিনস আমি আগে ইংরেজি পড়াইতাম। ইংরেজি বাদ দিয়ে কেন আমি এটা পড়াচ্ছি? আমার কাছে একসময় মনে হইছে যে ইংরেজি তো অনেকেই পড়ায়, এটা কেউ পড়ায় না। এবং আমি এই বিষয় নিয়েই হচ্ছে ভিডিও বানাই, গবেষণা করি। সো আমি এইটাই পড়াবো। এবং এমনভাবে পড়াবো যাতে মানুষ বা স্টুডেন্টরা একটা আলাদা এক্সপেরিয়েন্স পায়।
যে এটাও পড়া যায়, এইটাও এইভাবে পড়া যায়। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি মূলত এটা পড়াই। তো আশা করি তোমরা যারা হচ্ছে আমাদের সাথে থাকবা, তোমাদের এই বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি আছি, রায়হান আছে, একেবারে ভেতর থেকে তোমাদের পড়িয়ে দেব। হ্যাঁ, মুস্তাক বলছে, "ভাই আমাদের নিচের ক্লাস এরকম ভাবে পড়াইলে আমাদের ভেতর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কাজ করত না, ভয় কাজ করত না।" হ্যাঁ, অবশ্যই। নিচের ক্লাসে যে পড়ায় না এটাই তো সমস্যাটা। একজন বলছে, "আপনার নাম কি?" মিস্টার প্রিন্স, ও মনে হয় মাত্র জয়েন করছে। আমার নাম হচ্ছে কামরুল হাসান শাহিদিন। কি নাম? কামরুল হাসান শাহিদিন। এটা এই শাহিদিন লিখে সার্চ দিলে ইউটিউবে অনেক ভিডিও পাবা আমার। একটু দেখে নিও। ওকে, আমরা এখন নিজেরা যুদ্ধের মধ্যে জড়ায় যাচ্ছি। সো নিজেরা যেহেতু যুদ্ধে আ কোন বই ফলো করতেছেন? আমরা নিজেরা একটা বই লিখতেছি। প্রি মেডিকেলের জন্য বই প্রায় লেখা শেষ। বি ইউনিটের জন্য আমাদের নিজেদের বই আছে। সো আমরা মূলত এই বইগুলা থেকেই তোমাদেরকে হচ্ছে পড়াচ্ছি। এখানে যে স্ক্রিনশট নিয়ে আসছি আমাদের এই বইগুলা থেকেই। বুঝতে পারছো? ওকে, রিয়াদ জামালপুর জেলা থেকে। নাইস। এবার কিছু রণকৌশল নিয়ে আমরা একটু ছোট্ট করে পড়াশোনা করি। তেলিয়াপাড়া রণকৌশল খুবই আলোচিত এবং এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? মনোযোগ দিয়ে একটু দেখো। ১৯৭১ সালের ৪ এপ্রিল যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন আমাদের তো কিছু একটা করতে হবে। কৌশল নিতে হবে যে কেমনে আমরা কি করব। তাই না? এটি তো করতে হবে। ক্লাস 9 এ পড়ে আমাদের ক্লাস করে আসছে। জোস! আমি না ক্লাস করতে থাকো, নো প্রবলেম। জানতে কোনো বাধা নাই। ঠিক আছে? ১৯৭১ সালের ৪ এপ্রিল তৎকালীন সিলেটের, তখন তো হবিগঞ্জ জেলা হয় নাই। তখনও সিলেটই আছে। ঠিক আছে? ওই তৎকালীন সিলেটের এই যে এখানে, এই যে হবিগঞ্জ। তৎকালীন সিলেটের হবিগঞ্জের মাধবপুর উপজেলা, বর্তমানে মাধবপুর উপজেলা। এই মাধবপুর উপজেলা বলতো কিডা? ভাইরাল একটা ব্যক্তি আছে কিন্তু। চুনারুঘাট এবং মাধবপুরের এমপি ছিলেন। আশা করি তোমরা বুঝে ফেলছো তোমাদের ওই অঞ্চলের মানুষ। তো ওই মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার যে ছিলেন তার কক্ষে বুঝে এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। কর্নেল উসমানীর নেতৃত্বে ২৭ জন সেনা কর্মকর্তা, ইস্ট পাকিস্তান রাইফেলস, আনসার, পুলিশ বাহিনীর উচ্চপদস্থ বাঙালি সদস্য, রাজনীতিবিদ এবং সিএসপি কর্মকর্তাগণ এক বৈঠকে মিলিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে রণকৌশল তৈরি করে। একজন বলছে সুমন চাচা। একজন বলছে আমি ক্লাস 8 এ পড়ে ক্লাস করতে চলে আসছি। দেখছো? চমৎকার। গিগ স্যালুট তোমাদের। সেখানে যে রণকৌশল তৈরি করেছে আমরা কেমনে যুদ্ধ করব, একটা সরকার হবে কিনা, এই কৌশলটাকে বলা হয় তেলিয়াপাড়া রণকৌশল বা ওয়ার স্ট্র্যাটেজি। তেলিয়াপাড়া ওয়ার স্ট্র্যাটেজি। ওই ম্যানেজারের কক্ষটিকে সেক্টর সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হতো। তার মানে এখান থেকে কতগুলো এমসিকিউ দেখো। তেলিয়াপাড়া রণকৌশল কবে নেওয়া হয়? ৪ এপ্রিল। কার নেতৃত্বে? কর্নেল উসমানীর নেতৃত্বে। কতজন সেনা কর্মকর্তা? ২৭ জন সেনা কর্মকর্তা। আর অনেকে ছিলেন। কোথায়? তেলিয়াপাড়া কোথায়? হবিগঞ্জে। ওইটা এখন কি? ওটা একটা চা বাগান। এরকম বহুত প্রশ্ন এখান থেকে বের করা যায়। তার মানে এই যে হবিগঞ্জের তেলিয়াপাড়াতে হচ্ছে এই ঘটনাটা ঘটছিল। এটা একটা রণকৌশল। মানে এদিন আমরা সিদ্ধান্ত নেই যে কেমনে কি করব। ইত্যাদিতে তেলিয়াপাড়া চা বাগান, হ্যাঁ, ইত্যাদি যখন হবিগঞ্জে হইল তখন ইত্যাদি ওইখানে হইছিল এবং সেখানে সাক্ষাৎকার নিছে, ওই জায়গায় গেছে, ওই কক্ষটা গিয়ে উনি দেখাইছেন যে কোত্থেকে কি হইছে। এমএসটি সাইমি তাকা বলছে, আমি ক্লাস 7 এ পড়ি, ক্লাসটি কি করতে পারবো? কেন করতে পারবে না? জানতে তো কোনো বাধা নাই। মনোযোগ দিয়ে শোনো, ভাল লাগবে। আমাদের ঘটনাগুলো তো শুনতে কোনো বাধা নেই, তাই না? এখন কথা হচ্ছে এই যে তেলিয়াপাড়া করার পরে আমরা দেখলাম যে আমাদের একটা সরকার গঠন হয়েছিল। সরকারে কারা ছিল? এটা আমাদের জানতে হবে। এই জায়গাতে আমাদের একটু কনফিউশন আছে ২ টা জায়গায়। এম মনসুর আলী, এইচ এম কামারুজ্জামান। বাকিগুলো আমরা কিন্তু জানি, তাই না? যেমন শেখ মুজিবুর রহমান ছিল হচ্ছে রাষ্ট্রপতি। তাকে রাষ্ট্রপতি দেওয়া হয়। তিনি যেহেতু ছিলেন না, তাই সৈয়দ নজরুল ইসলাম তাকে উপরাষ্ট্রপতি ছিল এবং বঙ্গবন্ধু না থাকার সময়টাতে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এগুলো আমরা সবাই জানি, এগুলো মনে থাকে। সবচেয়ে বেশি মনে থাকে তাজউদ্দিন আহমেদেরটা। তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এটা ভুল করার কোনো প্রশ্নই ওঠে না। ঝামেলা বাদে এম মনসুর আলী কোন দায়িত্বে ছিলেন? তিনি কি অর্থ মন্ত্রণালয়ে ছিলেন নাকি স্বরাষ্ট্রের দায়িত্ব ছিলেন? কামারুজ্জামান উনি কোনটায় দায়িত্ব ছিলেন? তোমাদের মনে রাখার একটা স্ট্র্যাটেজি বলি।
খুব সহজ স্ট্র্যাটেজি এবং একটু বলদ মার্কা স্ট্র্যাটেজি, বাট মনে থাকবে। ঠিক আছে? আবার এটাও মনে থাকে, খন্দকার মোশতাক ছিলেন হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তুমি খেয়াল করে দেখো, আমরা রাষ্ট্রপতি তো সবার উপরে থাকে, তাই না? তারপরে থাকে প্রধানমন্ত্রী। এগুলোতে আমাদের ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে অর্থ এবং স্বরাষ্ট্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই ২ টার ভিতরে তুমি গুরুত্ব দিবা কোনটাকে বেশি? অবশ্যই মুক্তিযুদ্ধের সময়ে টাকা-পয়সার ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। সবসময় টাকা-পয়সা বেশি গুরুত্বপূর্ণ। তাই টাকা-পয়সাটাকে হচ্ছে আমি আগে রাখবো, সামনের দিকে রাখবো। ঠিক আছে? সামনের দিকে রাখলেই নামের যে সিরিয়াল অনুযায়ী এম মনসুর আলী আসে হচ্ছে ৩ নাম্বারে। এটা আমরা দেখো চোখ বন্ধ করে এভাবে বলা হয় যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামারুজ্জামান। ঠিক আছে? এই যে কৃষকের ত্রাস, এই যে ত্রাণ, কৃষি, কৃষকের ত্রাস, কামারুজ্জামান, এই টাইপের একটা ছন্দ ছিল। মানে এটা মনে রাখার জন্য। ঠিক আছে? কিন্তু এখানে আমাদের স্বরাষ্ট্র দিয়ে মনে রাখতে হবে। তার মানে আমরা হচ্ছে মনে রাখবো এইভাবে, স্বরাষ্ট্র এবং অর্থের ভিতরে ওটা টাকা পয়সাটা তখন বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ তখন তো রাষ্ট্র ব্যবস্থা ছিলই না। আর সেই অনুযায়ী এই ২ টার ভিতরে সংখ্যার দিক থেকে ছোট কোনটা? এম মনসুর আলী। তার মানে এটা আমাদের আগে লিখতে হবে। আর ওইদিকে অর্থটা আগে আসছে। তার মানে মনসুরের সাথে অর্থ। এটা হচ্ছে আমাদের মিলে গেল আরকি। এগুলো সব মহৎ। এগুলো ২-১ বার পড়লে এমনি মনে থাকে। তার মানে এইরকম বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে কর্নেল এম.এ.জি. উসমানী। এটা এমনি মনে থাকে। আমি তারপরও হচ্ছে একটু চেষ্টা করলাম। এইটা গুরুত্বপূর্ণ যে কূটনৈতিক মিশন। ওই যে বললাম যে আমাদের একটা সরকার হয়ে গেছে। এখন সরকার হয়ে যাওয়ার পরে বিভিন্ন দেশের সাথে আমাদের কি করতে হবে? যোগাযোগ স্থাপন করতে হবে এবং সেই যোগাযোগটা এমনভাবে স্থাপন করতে হবে যাতে আমাদেরকে তারা হেল্প করে। একটা স্বাধীন দেশের বৈশিষ্ট্য কি? অন্য দেশের সাথে আমাদের হেল্প করা, মানে যোগাযোগ রক্ষা করে চলা। এই যোগাযোগ রক্ষা করার জন্য আমাদের এই অঞ্চল থেকে কিছু মানুষকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল। এই যে পাঠানোটাকে আমরা মিশন বলছি। কোথায়, কোথায় পাঠানো হয়েছে দেখো। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের পক্ষ থেকে বহির্বিশ্বে কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে নিয়োগ ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কূটনৈতিক মিশনগুলো যে হয় বিভিন্ন দেশে পাঠানো, এর ভিতরে প্রধান দায়িত্ব যিনি পালন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ওই সময়ের কাজ ছিল হচ্ছে ওই যে দেশের, মানে বড় কথা হচ্ছে ওই সময় তেমন কোনো কাজ ছিল না। ওই সময় তিনি আসলে অন্য কাজই বেশি করছিলেন। স্বরাষ্ট্রে যে ত্রাণ পুনর্বাসনের কাজটাই তিনি বেশি করছিলেন। বাট একটা সরকারের অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে হয়। এইজন্য হচ্ছে তখন স্বরাষ্ট্র নামটা দেওয়া হয়েছে। বাট দেশের ভিতর পরিস্থিতি ছিল না। বাট উনি মেইন কাজ করছেন হচ্ছে কৃষি, মানে ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে। তার মানে তাহলে আমাদের মিশনগুলোর প্রধান কে ছিলেন? আবু সাইদ চৌধুরী। তিনি লন্ডনে নিযুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কোন কোন শহরে আমাদের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত পাঠানো হয়েছিল আমরা একটু দেখি। গুড, ইয়াসিন আহমেদ চমৎকার একটা ছন্দ বলে দিচ্ছে। একটা মনে রাখলেই হবে। অর্থের ইংরেজি কি? মানি, তাই না? মানি। আর এখানে হচ্ছে মনসুর। মিলে গেল? মানি মনসুর, এমএম। মিলে গেছে। নাইস, নাইস। ইয়াসিন আহমেদ চমৎকার। ঠিক আছে? জোস, জোস। ওকে। তাহলে আমরা এখানে দেখতেছি যে প্রধান ছিলেন আবু সাইদ চৌধুরী। ওকে। মুক্তিযুদ্ধের সময় প্রধান প্রধান মিশন কোন কোন শহরে ছিল? লন্ডনে ছিল, নিউ ইয়র্কে ছিল, স্টকহোম, নয়াদিল্লি, কলকাতা। ভারতের ২টা শহর, ২টা গুরুত্বপূর্ণ শহর আমাদের দৃষ্টি থেকে। একটা হচ্ছে রাজধানী মানে রাজধানী দিল্লি, আরেকটা হচ্ছে আমাদের পাশের কলকাতা। সো এই ২টা শহর আমাদের মনে থাকবে। যুক্তরাষ্ট্রের প্রধান ২টা শহর কি? নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন, এই ২টাই আছে। ইউরোপের একটা গুরুত্বপূর্ণ শহর কোনটা? লন্ডন, ওইটাও আছে। মুস্তাক বলছে কূটনৈতিক মিশন মানে হচ্ছে বললাম ওই যে রাষ্ট্রদূত যে পাঠাই আমরা। মনে করো যে ইউএসএ তে বাংলাদেশের যে রাষ্ট্রদূত, ওটাকে কূটনৈতিক মিশন বলে। ধরো বাংলাদেশে ইউএস এর যে রাষ্ট্রদূত আছে এবং দূতাবাস আছে, এটাকে ইউএস এর মিশন বলা হবে। ভারতের যেটা আছে এটাকে বলা হয় ভারতীয় মিশন। বুঝতে পারছো? এটাকে কূটনৈতিক মিশন বলে। কূটনৈতিক কাজের উদ্দেশ্যে আমরা ওইখানে গেছি, এটাই। লন্ডন। আরেকটা ইম্পর্টেন্ট কি, সুইডেনের রাজধানী স্টকহোম। জাস্ট একটা মনে রাখতে হবে, সুইডেনের রাজধানী স্টকহোম। বহির্বিশ্বে সর্বপ্রথম কলকাতার ডেপুটি হাই কমিশনার এম হোসেন আলী
বাংলাদেশের পক্ষে পতাকা তোলেন, এটা আমরা আগেই দেখছি। এখন কথা হচ্ছে কোন শহরে কে দায়িত্বে ছিলেন, এটা তোমাদের একাধিকবার একটু পড়ে মনে রাখতে হবে। কলকাতাটা আমরা ইতিমধ্যে জেনে গেছি, এম হোসেন আলী ছিলেন হচ্ছে কলকাতায়। দিল্লিতে ছিলেন হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। এইটা একটু মনে থাকে। কেমনে মনে থাকে জানো? দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন এক সময়? সম্রাট হুমায়ুন ছিলেন, ছিলেন কিনা? সম্রাট হুমায়ুন মুঘল সম্রাট। আর আমাদের মিশনে ছিলেন হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন হুমায়ুন মিলে গেল। ঠিক আছে? হুমায়ুন হুমায়ুন মিলে গেল। সো হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন হচ্ছে দিল্লির সম্রাট হুমায়ুনের সাথে মিলিয়ে দিলাম আমরা। দিল্লিতে হুমায়ুন ছিলেন। লন্ডনে ছিলেন হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী, যেহেতু এটা আমরা এর আগেও পড়ে আসছি, এটা আমাদের মনে থাকবে। ওয়াশিংটনে ছিলেন হচ্ছে এম আর সিদ্দিকী। ওয়াশিংটনে এম আর সিদ্দিকী। আর সুইডেনে ছিলেন হচ্ছে আব্দুর রাজ্জাক স্টকহোমে। গুরুত্বপূর্ণ হচ্ছে দিল্লিরটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে থাকে, ওয়াশিংটনেরটাও গুরুত্বপূর্ণ হিসেবে থাকে, এম আর সিদ্দিকীটা হচ্ছে তোমাদের একটু মনে রাখতে হবে। বাংলাদেশের পক্ষে পাকিস্তানের যারা হচ্ছে এরকম বিভিন্ন দেশে এই কূটনৈতিক কাজ করে বেড়াইতো, তারা কারা কারা আমাদের পক্ষে সাপোর্ট দিয়ে দিল, ওই নামগুলো এখানে দেওয়া আছে। কে এম শাহাউদ্দিন, এম হোসেন আলী, এ এম এ মুহিত, এস আনোয়ারুল কবির, রেহমান সুবহান, বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরা পাকিস্তানের মানে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও আমাদেরকে হচ্ছে হেল্প করছে। একদম প্রশ্ন করছে জাতিসংঘ মিশন কি? জাতিসংঘের একটা হচ্ছে শান্তিরক্ষী মিশন, মানে জাতিসংঘ কোনো জায়গায় যদি শান্তি রক্ষার জন্য কাউকে পাঠায়, ওটাকে বলা হবে জাতিসংঘের মিশন। ঠিক আছে? ওকে, এখানে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে আমাদের যুদ্ধ করার জন্য আমাদের দেশটাকে টোটাল 11টা সেক্টরে হচ্ছে আমরা ভাগ করেছিলাম। সেক্টরগুলো মনে থাকবে এখন থেকে, খুব সহজ হিসাব, একদম সহজভাবে আমি তোমাদের দেখাই, এটা দেখলেই হয়ে যাবে। মনে করো এটা বাংলাদেশ, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে বাংলাদেশ। আমি হচ্ছে এখান থেকে উঠবো 1 2 3 4 5, এদিকে আমি 5 পর্যন্ত উঠবো, আর এখান থেকে হচ্ছে 5 পর্যন্ত নামবো। 6 7 8 9 10টা হচ্ছে আমি বাইরে দিলাম। ঠিক আছে? বাইরে দিলাম। 11 নাম্বারটা দিয়ে দিব হচ্ছে সর্বশেষ বিভাগ হইছে কোন বিভাগটা? ময়মনসিংহ। সো 11 নাম্বার হচ্ছে লাস্টে। তাহলে এই পাশ থেকে 1 2 3 4 5 উপরে যাব, মাঝখানে বাঁধ। এই পাশ থেকে 6 7 8 9 নিচে নামবো। আর 10 হচ্ছে সাগর পথ। 10 হচ্ছে সাগর পথ। আর 11 নাম্বারটা হচ্ছে লাস্টে বিভাগ হইছে কে? ময়মনসিংহ। সো ময়মনসিংহ হচ্ছে 11 নাম্বার, একদম লাস্টে সিরিয়ালে। এবার এখানে আমরা দেখি, দেখো এই যে 1, এই জায়গাটা কি? চট্টগ্রাম অঞ্চল না? সো চট্টগ্রাম হচ্ছে 1 নাম্বার। দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান, মনে রাখতে হবে। তারপর আমরা একটু উপর দিকে উঠি, এইটুকু হচ্ছে 2 নাম্বার। এখানে হচ্ছে ঢাকার অংশ আছে, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব। এই যে এই ম্যাপটা দেখলে এখানে একেবারে আমি জেলা ভাগ করে, এটা আমরা নিজেরা বানাইছি, বুঝতে পারছো? জেলা ভাগ করে নিজেরা বানাইছি এগুলা। তার ঠিক উপরে যখন উঠলাম আমরা, আখাউড়া, ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ কিছু অংশ নিয়ে 3 নাম্বার। সিলেটের পূর্বাঞ্চল এবং নিচের অংশ দক্ষিণাঞ্চল এগুলো নিয়ে হচ্ছে 4 নাম্বার। একদম উপরের দিকে হচ্ছে 5 নাম্বার, সিলেটের উত্তরাংশ, সিলেট এবং সুনামগঞ্জের উত্তরাংশ। তারপরে এদিকে ঢুকলাম, বাট এটাকে আমরা 11 নাম্বার রাখবো। এবার আবার এখান থেকে নিচের দিকে নামবো, রংপুর, রাজশাহী, বৃহত্তর যশোর, এখানে হচ্ছে খুলনা, বরিশাল, পটুয়াখালীর অংশ। 10 নাম্বার হচ্ছে নৌপথ। 11 নাম্বার তো ময়মনসিংহ বললামই। তুমি এইভাবে জাস্ট চিন্তা করবা। বেশিরভাগ প্রশ্ন কোত্থেকে আসে জানো? এই 8 নাম্বার থেকে আসে। তারপরে হচ্ছে 7 নাম্বার থেকে আসে। এবং এই জায়গাতে হচ্ছে ভাগ ভাগ করে দেয়া আছে কোনটা কোথায়। ধরা দিয়ে দিল যে মাগুরা কত নাম্বার অধীনে ছিল। তাহলে আমরা হচ্ছে চোখ বন্ধ করে দেখবো। দেখো ম্যাপের দিকে তাকায় থাকলে তুমি হচ্ছে, ম্যাপের দিকে যখন তুমি তাকায় থাকবা, তোমাদের বাসায় কিন্তু ম্যাপ লাগবে একটা। ঠিক আছে? হ্যাঁ, তোমরা এই পিডিএফটা পাওয়া যাবে, আর পিডিএফটা পাওয়া যাবে না? এই পিডিএফটা যখন পাওয়া যাবে তখন তুমি এটা এমনিতে দেখতে পারবা, জুম করার দরকার নেই, এমনিতে পাওয়া যাবে। ঠিক আছে? তোমাদের বাসায় একটা ম্যাপ থাকতে হবে, এবং ম্যাপের মধ্যে তোমার বারবার ম্যাপের দিকে তাকায় তাকায় বুঝতে হবে যে কোন জেলা কোন দিকে আছে। তাহলেই তুমি আমার এই সূত্রটা ধরতে পারবা। ঠিক আছে? যেমন আমি জানি যে এটা যদি বাংলাদেশের ম্যাপ হয়, তাহলে এই যে 8 নাম্বারের দিকটা হচ্ছে ধরো কুষ্টিয়া আছে, আমি জানি এটা। এখানে হচ্ছে রাজশাহী আছে, উপরে রংপুর আছে, আমি জানি। এই অঞ্চলটা হচ্ছে ধরো
চট্টগ্রাম অঞ্চল, এই কোণাটা হচ্ছে সিলেট অঞ্চল। এটা আমি জানি। সো ম্যাপের দিকে যখন বেশি, বেশি নজর দিয়ে রাখবা, তখন হচ্ছে তোমার এই ব্যাপারগুলো খুব ইজিলি কিন্তু মনে থাকবে। তারপরে হচ্ছে আমি কয়েকটা ইম্পোর্টেন্ট ব্যক্তির নাম একটু বলে যাই, যেটা তোমাদের একটু মনে রাখতে হবে। পরীক্ষায় আসার পসিবিলিটি হাই, একটু মনোযোগ দাও। ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর জিয়াউর রহমান এবং এটিএম হায়দার। এরা ছিলেন ১ নম্বর সেক্টরে। ২ নম্বর সেক্টরে ছিলেন হচ্ছে মেজর খালেদ মোশাররফ। ঠিক আছে? ২ নম্বর সেক্টরে কে ছিলেন? মেজর এটিএম হায়দার না। মেজর খালেদ মোশাররফ আর এটিএম হায়দার ছিল ২ নম্বরে। ১ নম্বরে ছিলেন হচ্ছে জিয়াউর রহমান এবং ক্যাপ্টেন রফিকুল ইসলাম। গুরুত্বপূর্ণ হচ্ছে ১১ নম্বরেরটা, মনে রেখো। ১১ নম্বরে কে ছিলেন? মেজর আবু তাহের ছিলেন। তারপর হচ্ছে এই যে ৮ নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ। ৮ নম্বরটা কি? মেজর মানে এম এ মঞ্জুর ছিলেন এখানে দায়িত্বে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি কয়টা গুরুত্বপূর্ণ কথা বললাম? সেক্টরগুলোর কাজ ছিল কি? ওকে। সেক্টরগুলো ভাগ করছিল এইজন্য যে যুদ্ধ তো একটা জায়গা থেকে টোটালটা পরিচালনা করা পসিবল না। সেক্টরগুলো ভাগ করে দিব এবং প্রত্যেকটা সেক্টরে আলাদা, আলাদা করে দায়িত্ব দিব। এবং ওই দায়িত্ববান মানুষ তার ওই সেক্টরটুকুতে যুদ্ধ করবে। এরকমভাবে বিভিন্ন জায়গা ডিসেন্ট্রালাইজ হয়ে গেল। তাতে কি হইল? আলাদা, আলাদাভাবে সবখানে যুদ্ধ চলতে থাকলো। ধরো ইনারা এখানে খুব ভালো করে ফেলছে, তাহলে এরা এই পাশের সেক্টরকে হেল্প করবে। আবার এরা তার পাশেরটাকে হেল্প করবে। এইভাবে যখন ডিসেন্ট্রালাইজ করে দেয়, কাজ যখন ভাগ করে দেওয়া হয়, তখন সেই কাজটা কিন্তু ভালো করে চলে। তো এটা হচ্ছে মূলত কাজটা ভাগ করে দেয়া। বুঝতে পারছো? এটা হচ্ছে কাজটা মূলত ভাগ করে দেওয়া। এই যে একজন বলছে কুষ্টিয়া কত নাম্বার সেক্টর? এই যে ৮ নাম্বার সেক্টরে ছিল কুষ্টিয়া। তার মানে আমি ৩-৪ টা নাম বলছি। জিয়াউর রহমান ছিল ১ নম্বর সেক্টরে, খালেদ মোশাররফ ২ নম্বর সেক্টরে, কর্নেল তাহের ছিলেন ১১ নম্বর সেক্টরে, এম এ মঞ্জুর ছিলেন হচ্ছে ৮ নম্বর সেক্টরে। মনে থাকবে? একটা সেক্টর আছে যেটার কোনো সদর দপ্তর ছিল না, যার কোনো সেক্টর কমান্ডার কিচ্ছু ছিল না। ওইটা হচ্ছে ১০ নম্বর সেক্টর। এইটা ছিল মূলত সকল জলপথ। বুঝতে পারছো? সকল জলপথ ছিল এইটা। তো এই যে ১১ টা সেক্টরে ভাগ করা হইলো, এগুলোকে আবার ছোট, ছোট কিছু সেক্টরে ভাগ করছিল। ছোট, 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 ছোট। ওগুলোকে সাব সেক্টর বলে। এই সাব সেক্টর ছিল ৬৪ টা। ওকে, এবার কিছু প্রশ্ন উত্তর তোমরা একটু উত্তর করো যে এখানে কি, কি উত্তর করা পসিবল? বলছে ভাইয়া মানিকগঞ্জ কত নাম্বার সেক্টরে ছিল? ২ নাম্বার সেক্টরে। এই যে ঢাকা, মানিকগঞ্জ, ঢাকার পাশেই তো মানিকগঞ্জ। ঢাকা যেহেতু ২ নম্বর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর এরা হচ্ছে ২ নম্বর সেক্টরে। এটা খুব মনোযোগ দিয়ে একটু দেখে ফেলতে হবে। ঠিক আছে? অ্যান্সার করো। তেলিয়াপাড়া রণকৌশল কার নেতৃত্বে পরিকল্পনা করা হয়? দেখি তোমরা পারো কিনা। একটু আগে পড়াইলাম, খুব মনোযোগ দিয়ে পড়াইলাম। তেলিয়াপাড়া রণকৌশল, হ্যাঁ, এই তো আল নোমান অ্যান্সার করে ফেলছে। তাইবা জান্নাত অ্যান্সার করে ফেলছে। লাবণী এখানে বলতেছে না বন্ধু হতে পারি। ক্লাস করতে আইসা বন্ধু হতে পারো। নাইস, ফাইন। কর্নেল উসমানী। ওকে, পরের প্রশ্ন। তেলিয়াপাড়ায় বসে কত তারিখে রণকৌশল পরিকল্পনা করা হয়? তেলিয়াপাড়া ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন বেশি রাখছে কিন্তু। তেলিয়াপাড়া হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এটা আমরা রাখছি এখানে। এটা অ্যান্সার করো, তেলিয়াপাড়া কত তারিখে? হুম, গুড। কেউ, কেউ সঠিক অ্যান্সার দিছো, কেউ, কেউ আবার ভুল অ্যান্সার করতেছে। এটা হচ্ছে ৪ তারিখে। ৪ তারিখ। অ্যান্সার করতেছো না কিন্তু তোমরা। ঠিকঠাক অ্যান্সার করতেছো না। দ্রুত অ্যান্সার করো, দ্রুত, দ্রুত। মুক্তিযুদ্ধের শুরুতে মেজর জিয়াউর রহমান কত নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন? এই তো একটু আগে পড়াইছি। জিয়াউর রহমান কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন? জিয়াউর রহমান ছিলেন কি ১, ২, ৯, ১১ কোনটা? জিয়াউর রহমান ছিলেন হচ্ছে গুড ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। মেজর আবু তাহের কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? একটু আগে পড়াইছি। মেজর আবু তাহের আমি দেখাইছিলাম যে ইম্পর্টেন্ট কয়েকটা আছে, এই কয়েকটার ভিতরে এখানে কিন্তু প্রশ্নগুলো চলে আসছে।
কর্নেল আবু তাহের, কর্নেল নাকি মেজর লিখছে? হ্যাঁ, উনি তো পরে মেজর ছিল, বাট কর্নেল নামে তিনি বেশি পরিচিত। কর্নেল আবু তাহের ছিলেন হচ্ছে না, না ৮ নাম্বার না। আমাদের সবার লাস্টে, সবার লাস্টে কোনটা হয়েছে? ১১ নাম্বার। ১১ নাম্বারের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে কর্নেল আবু তাহের। এইটা বলো, মুক্তিযুদ্ধে কোন সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিল না? এমন একটা সেক্টর ছিল যেটার কোন সেক্টর কমান্ডার ছিল না। আমি বলছি কিন্তু। এবং যেটা ছিল হচ্ছে জলপথ নিয়ে। কই? অ্যান্সার কই? গুড, গুড, গুড। তাইবা, ইসরাত, মিস মাহমুদা ভুল অ্যান্সার দিছো। আহ মাহি ১০ নম্বর সেক্টর, কারণ এটা ছিল হচ্ছে নদীপথ। নদী ও সমুদ্র পথ নিয়ে ছিল এটা। ৭১ সালের কোন মাসে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়? এটা আমি পড়াইনি এখন পর্যন্ত। মানে আমি আলোচনা মিস করে গেছি। দেখি তারপরে তোমরা কেউ জানো কিনা? কোন মাসে বইসে এইটা ভাগ করা হইলো যে আমাদের ১১টা সেক্টর লাগবে? এটা কোন মাসে ভাগ করা হইলো? অ্যান্সার করো দেখি। এরপর আমাদের অল্প কিছু জিনিস আছে। ওগুলো আলোচনা করেই হচ্ছে আমরা ক্লাসের শেষ দিকে যাবো আরকি। যারা আছো শেষ পর্যন্ত ক্লাসটা করো। দেখো কিছু না কিছু জানতে পারবা। পরবর্তীতে অবশ্যই কোনো না কোনো দিন এটা কাজে লাগবে। ঠিক আছে? আর বেশিক্ষণ নাই ক্লাস। হ্যাঁ? এরপরে অল্প কিছু কনটেন্ট আছে। জুলাই মাসে। জুলাই মাসে গিয়ে হচ্ছে সেক্টরগুলোকে পরিপূর্ণভাবে ভাগ করা হয়। লাস্ট ওয়ান সম্ভবত ১১ টি সেক্টরে মোট কতজন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেছিলেন? বেশিরভাগ সেক্টরে হচ্ছে ১ম মানে সময় ভাগ, ভাগ করে হচ্ছে তোমার পালন করা হয় আরকি। সেখান থেকে টোটাল ১৬ জন ১১ টা সেক্টরের দায়িত্ব পালন করেছিলেন। মোট কতটি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল? এটা আমি বলে দিলাম। ৬৪ টা সাব সেক্টরে ভাগ করা হয়েছিল। ওকে। এখন আর কিছু কনটেন্ট আসছে। এই কনটেন্টের পরে হচ্ছে আমরা ক্লাস মানে এটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা কনটেন্ট, যেখান থেকে প্রশ্ন ইদানিংকালে সম্ভবত আসবে বলে মনে হচ্ছে। কারণ তোমাদের মেডিকেলে বেশিরভাগ ক্ষেত্রে এই একটু আনকনভেনশনাল প্রশ্নগুলো ইদানিংকালে দেওয়া শুরু করছে। হ্যাঁ, এরপরে তো ক্লাস হবে। আমাদের তো নিয়মিত ক্লাস হবে। আ আমাদের যারা হচ্ছে তোমরা পেইডে চলে আসছো তারা তো অবশ্যই ক্লাস হবে। ওকে। অনিয়মিত বাহিনী এটা কি আসলে? তেলিয়াপাড়া রণকৌশল হইল। একটা সরকার গঠন হইল। এরা কিন্তু মুক্তিযুদ্ধের একটা বাহিনী গঠন করল। যারা হচ্ছে পাকিস্তানে যে সমস্ত বাংলাদেশীরা ছিল যারা পাকিস্তানে চাকরি করতো ওরা চলে আসছে পালায়ে, পালায়ে। পুলিশ, সেনাবাহিনী এরা হচ্ছে একটা বাহিনী গঠন করল। এবং এই বাহিনীগুলার সাথে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আলাদা কিছু মানুষও যুক্ত করলো। এর বাইরেও কিছু বাহিনী ছিল এলাকা ভিত্তিক। কিছু মানুষ বলছে, "আরে আমার এলাকায় কেউ মারতে আসলে আমরা নিজেরাই মেরে ফেলবো।" এরকম ভাবে কিছু ব্যক্তি বিভিন্ন এলাকায় এলাকা ভিত্তিক কিছু বাহিনী গঠন করছিল। এগুলো আমাদের মনে রাখতে হবে। এর ভিতরে একটা বাহিনীর নাম আমরা সবাই জানি। সেটা হচ্ছে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী। তাই না? এটা আমরা সবাই জানি। টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী। কাদের সিদ্দিকের নেতৃত্বে গড়ে উঠছিল টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী। ঠিক আছে? টাঙ্গাইলের আরেকটা বাহিনী ছিল হচ্ছে বাতেন বাহিনী। আর এটা কি বাহিনী? বাতেন বাহিনী। সিরাজগঞ্জে ছিল হচ্ছে লতিফ মির্জা বাহিনী। মির্জা সিরাজ। ঠিক আছে? মির্জা সিরাজ একটু মিল আছে কিন্তু। আকবর বাহিনী ছিল হচ্ছে শ্রীপুর। আকবর শ্রীপুর। এই আরকি। কোনরকম মিলাই দাও। এগুলো একটু বারবার পড়তে হবে ভাইয়া। মানিকগঞ্জে ছিল হালিম বাহিনী। এই যে তোমাদের হচ্ছে কে যেন মানিকগঞ্জের ভাষা বলছিলা। মানিকগঞ্জ ছিল হচ্ছে ইতিহাস আমাদের জীবনে কি কাজে লাগে প্রিন্স বলছে। ইতিহাস তো অনেক কাজে লাগে। সত্যি কথা বলতে তোমাদের পরীক্ষায় ভালো করতে ইতিহাস লাগবে। এটা এই মুহূর্তে তোমাদের জন্য। আর এমনিতে বাস্তব জীবনে ইতিহাসের কি পরিমাণ কাজে লাগে সেটা হচ্ছে একটু বড় হইলে বুঝতে পারবা। এখন আমি এটা বোঝায় শেষ করতে পারব না। তুমি যত বড় হবে তত বুঝতে পারবা যে ইতিহাস, অর্থনীতি, সমাজনীতি কেন গুরুত্বপূর্ণ। এটা বোঝার মতো বয়স এখনো হয়ে সারে নাই। ঠিক আছে? হয়ে যাবে। আফসার বাহিনী ছিল হচ্ছে ভালুকা, ময়মনসিংহ। হেমায়েত বাহিনী ফরিদপুর, বরিশাল অঞ্চলে। জিয়া বাহিনী ছিল হচ্ছে সুন্দরবন অঞ্চলে। এগুলা একাধিকবার পড়তে হবে। আমার সাথে, সাথে পড়ো। কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল, বাতেন বাহিনী টাঙ্গাইল। সাথে, সাথে পড়ো। লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলে কাজ করছে। আকবর বাহিনী শ্রীপুর, মাগুরা কাজ করছে।
মানে শ্রীপুরেও ছিল, মাগুরাও ছিল আকবর বাহিনী। হালিম বাহিনী ছিল হচ্ছে মানিকগঞ্জে, আফসার বাহিনী ভালুকা, ময়মনসিংহ, হেমায়েত বাহিনী ফরিদপুর, বরিশাল এই অঞ্চলে কাজ করছে, জিয়া বাহিনী সুন্দরবনে কাজ করছে। এরা কি করছে? বলছে ওই সময় গ্যাং এরও দাম ছিল। হ্যাঁ, এগুলো একটা গ্যাং এর মতো ছিল এবং এরাই হচ্ছে ওদেরকে একদম কঠিনভাবে শেষ করে দিছে। ওকে, গুরুত্বপূর্ণ হচ্ছে ক্র্যাক প্লাটুন। এটা পড়ানোর জন্যই মূলত এই স্লাইডটা রাখা। এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি। ক্র্যাক প্লাটুন আসলে কি? এইটা একটা গেরিলা ইউনিট। প্রশ্ন হচ্ছে গেরিলা জিনিসটা কি? একটা হচ্ছে সরাসরি সামনাসামনি যুদ্ধ করা অস্ত্রের সাহায্যে, এবং অস্ত্র থাকা সত্ত্বেও কেউ যদি যুদ্ধটাতে অস্ত্রের চাইতে বেশি গুরুত্ব দেয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশের, তখন ওই যুদ্ধের কৌশলকে বলা হয় হচ্ছে গেরিলা যুদ্ধ। মানে ব্যাপারটা কেমন জানো? মনে করো যে আমার অঞ্চলে প্রচুর খাল, বিল, নদী, নালা আছে। অন্য একজন এখানে আসছে আমাদের মারতে। ওরা তো জানে না কোন জায়গায় খাল, কোন জায়গায় নদী। আমরা জানি। সো আমরা কি করলাম? এই খালের ভেতরে ডুব মেরে থাকলাম। ডুব মেরে এখান থেকে গুলি করে দিলাম। যে সাঁকো ছিল, সেই সাঁকোটা হচ্ছে ভেঙে ফেললাম। তাহলে ওরা এসে আটকায় গেল। মনে করো ব্যাপারটা এরকম যে এটা একটা খাল, এখানে একটা গ্রাম, ঠিক আছে? এদিকেও খাল আছে, এদিকেও নদী আছে। এরকম অনেক দ্বীপ টাইপের কিন্তু এলাকা আছে বাংলাদেশে, যে মাঝখানে একটা গ্রাম। এখানে মনে করো একটা সাঁকো আছে। তো পাক বাহিনীরা হাইটা হাইটা এদিক দিয়ে ঢুকছে। ঢুকার সময় মুক্তি বাহিনীরা কেউ কিছু বলে না, ওরা লুকায় ছিল। ওরা ঢুকার পরে ওরা সাঁকোটা দিছে ভাইঙা। তার মানে ওরা এখানে আটকা পড়ছে। এইবার এরা লুকায় লুকায় বিভিন্ন চিপা চাপাতে যায় বম টম মাইরা ওদেরকে মেরে ফেলছে। এই কাহিনীটা হচ্ছে মূলত এই যে স্ট্র্যাটেজি, এলাকার সুবিধা নেয়া, এটাই কি বলা হচ্ছে গেরিলা পদ্ধতি। তো এই গেরিলা যুদ্ধ করার জন্য আমরা কিন্তু এই পদ্ধতির মধ্য দিয়েই হচ্ছে যুদ্ধে জয়লাভ করছি। এই গেরিলা যুদ্ধ পরিচালনা করার জন্য একটা স্পেশাল ইউনিট ছিল, যেটার নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন। এটা এই ঢাকা অঞ্চলটাতে মানে ২ নম্বর সেক্টরে মূলত কাজ করছে। এর সম্পর্কে তথ্য আমাদের জানতে হবে। এরা কি করছে? গোপন তথ্য সংগ্রহ করছে, আমাদের সেনাবাহিনীকে তথ্য দিছে। গোপনে বোম বানিয়ে নিয়ে ওদের আস্তানাতে মেরে দিয়ে আসছে। রাস্তাঘাট ভেঙে দিছে ওরা যাতে না চলাচল করতে পারে। ওদের গাড়ি রেখে দিছে, গাড়ির চাকার পাম্প ধরে দিছে। এই টাইপের। দৌড়ায় গিয়ে আক্রমণ করে আবার দৌড়ায় চলে আসছে। হিট অ্যান্ড রান। গেরিলা মুভি কি দেখছেন ভাইয়া? গেরিলা মুভি দেখছি মনে হয় অনেকদিন আগে। সম্ভবত দেখছি। হুম। ইয়াসিন আহমেদ বলছে মানিক হালিম খাইতে পছন্দ করে। তার মানে হালিম হচ্ছে মানিকগঞ্জের। হ্যাঁ, এরকম মিলাও, মিলাও। দেখো আমার এগুলো মিলাইতে একটু খারাপ লাগে। এজন্য আমি হচ্ছে বারবার পরে মনে রাখতে অভ্যস্ত। তোমরা ছন্দ মিলাইতে পারলে মিলাবা, সমস্যা কি? ক্র্যাক প্লাটুন গঠনে ভূমিকা পালন করেছিলেন খালেদ মোশাররফ, মানে যিনি ২ নম্বরের সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু, এবং এটিএম হায়দার বীরুত্তম। এই দুইজনেই কি ছিলেন? ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। এবং এই ক্র্যাক প্লাটুনের মোট সদস্য ছিল হচ্ছে ৩৪ জন। মনে রাখতে হবে কতজন? ৩৪ জন। তারা ছিল কোথায়? ২ নং সেক্টরের অধীনে। বলে ফেলছি আমি আগে। এরা কোন পদ্ধতিতে আক্রমণ পরিচালনা করত? এরা হিট অ্যান্ড রান পদ্ধতিতে। মানে কোন একটা জায়গায় লুকায় লুকায় আছে ওরা, একটা গ্রেনেড বা বম টম বানায় দৌড়ায় যায়, মেরেই অমনে দৌড়। ঠিক আছে? এবং খালেদ মোশাররফের নির্দেশে দুঃসাহসী এই তরুণেরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্রেনেড হামলা করে। তার মানে যুদ্ধের সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্রেনেড হামলা করছিল কারা? ক্র্যাক প্লাটুনের সদস্যরা। মনে রাখতে হবে কিন্তু এটা। ঠিক আছে? ক্র্যাক প্লাটুনের গর্বিত সদস্য কারা কারা ছিল? অনেকগুলো নাম আছে। একাধিকবার পড়তে হবে, পড়ে মনে রাখতে হবে। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ নাম আছে। পপ সম্রাট আজম খান। বাংলাদেশের পপ সিঙ্গারদের যে একেবারে জনক বলা হয়, আজম খান হচ্ছে এটার মানে এর ভিতরে কিন্তু ছিল। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ এই যে এটা, শহীদ মোহাম্মদ আবু বকর, উনি ছিলেন সর্বকনিষ্ঠ গেরিলা। বুঝতে পারছেন? তার মানে ক্র্যাক প্লাটুন হচ্ছে একটা গেরিলা ইউনিট। এরা ২ নং সেক্টরে যুদ্ধ করেছে। এদের পদ্ধতি ছিল হিট অ্যান্ড রান। নির্দেশনা ছিল খালেদ মোশাররফ। সদস্য ছিল ৩৪ জন। রাইট? ৩৪ জন। এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু এরাই হামলাটা চালাইছিল। ঠিক আছে? তো এই হচ্ছে ক্র্যাক প্লাটুন সম্পর্কে কিছু তথ্য। এবার আমরা ২ টা বিশেষ অভিযান নিয়ে একটু ছোট্ট করে জানবো। যে ওরা তো আমাদের উপর অভিযান চালাইছিল যার নাম ছিল অপারেশন সার্চলাইট। তাই না? একেবারে ব্যাপকভাবে আমাদেরকে হচ্ছে মারতে শুরু করেছিল। রাইট? তো আমাদেরও কিন্তু কিছু অভিযান ছিল। এরকম অভিযানের মধ্যে ২ টা অভিযান হচ্ছে আমি একটু বলব। মিথিলা রহমান বলছে
কেউ কাইন্ডলি বলবেন এটা কোন ক্লাস? এটা হচ্ছে প্রি মেডিকেলে যারা ভর্তি, তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা সামনে, তোমাদের সাধারণ জ্ঞানের একটা ফ্রি ক্লাস। ঠিক আছে? আমরাও কিন্তু বিশেষ কিছু অভিযান পরিচালনা করেছিলাম। সেই অভিযানগুলোর ভিতরে আমি ২ টা অভিযান নিয়ে একটু আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট। এইটা মূলত আমাদের নৌবাহিনীর একটা চরম অভিযান ছিল। এবং এই অভিযানের মাধ্যমে আমাদের নৌবাহিনীরা নারায়ণগঞ্জ শীতলক্ষার ঘাটে পাকিস্তানে যে সমস্ত জাহাজ-টাহাজ ছিল, তারপরে হচ্ছে তোমার চট্টগ্রামের দিকেও, এগুলোতে একযোগে আক্রমণ করে অনেকগুলো জাহাজ একদম ধ্বংস করে দিছে। এইটা পুরো পৃথিবীতে ব্যাপক আলোড়ন তৈরি করে দিছিল যে, আরে বাপরে বাপ! এত বড় প্রতিরোধ গড়ে তুলছে। সো এই অপারেশনটার নাম ছিল অপারেশন জ্যাকপট। এটা কেমনে হইছে দেখো। পরিচয় কি? বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে ১০ নং সেক্টরের নৌবাহিনীর সদস্যরা যেই অভিযান পরিচালনা করে তার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। নৌ কমান্ডো পরিচিত গেরিলা অপারেশন নামে এটা পরিচিত। অপারেশন শুরু হয় হচ্ছে ১৪ আগস্ট ১৯৭১। যাত্রা শুরু করে হচ্ছে পলাশীর হরিণা থেকে। অংশ নেয় ৩১ জন কমান্ডো। তার মানে এরা খুব গোপনে একটা অভিযানে বের হয়। ঠিক আছে? গোপনে অভিযানে বের হয়। অপারেশন পরিচালনার কৌশল ছিল ২ টা, মনে রাইখো। ২ টা গানকে সংকেত হিসেবে ধরে অপারেশন পরিচালনা করা হয়। এর আগে থেকে বলা থাকে যে রেডিওতে যখন এই গানটা বাজবে তখন আক্রমণ শুরু করবা। যখন এই গানটা বাজবে তখন মনে করবা যে আক্রমণ যা হওয়ার হইছে, এবার এখান থেকে পালাইতে হবে। গান ২ টা কি, কি দেখো? ১ম সংকেত, গাওয়া গান, আমি তোমায় যত শুনিয়েছিলাম। এই একটা গান, আমি গানটা যদিও পারি না। এই গানের অর্থ হলো ২৪ ঘন্টার মধ্যেই আমাদের আক্রমণ করতে হবে। সো কমান্ডোরা রেডিও শুনতেছিলেন এবং রেডি হচ্ছিলেন যে যখন আমাদেরকে সিগন্যাল দেওয়া হবে, যখনই এই গানটা বাজবে আমরা এর ২৪ ঘন্টার মধ্যেই হচ্ছে আক্রমণের জন্য চলে যাব। ঠিক আছে? এটা ১ম গান। আমি তোমায় যত শুনিয়েছিলাম। ২য় সংকেত, এবার আমরা আক্রমণ করে ফেলছি। এখানে সরে আসতে হবে। এই গানটা ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া, আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি। মানে আমাদের ঘটনা এবার শেষ। এবার আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে? এই গানটা বাজাইলে বলতে হবে আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ করতে হবে। ঠিক আছে? আক্রমণ করে ঘাঁটি, ও সরি। এই ২৪ ঘন্টার ১ম টা হচ্ছে এই গানটা যখন শুনবে তখন সবাই রেডি যে হ্যাঁ, এই আগামী ২৪ ঘন্টার মধ্যে যেকোনো সময় আমাদের আক্রমণে যাওয়া লাগতে পারে। ঠিক পরের গানের সময় বুঝবে হ্যাঁ, এবার আমাদের রওনা দিতে হবে। এরপর তো এখানে যা ঘটার সব ধ্বংসই হবে, তাই না? সেখানে আস্তে ধীরে আসবে। এটা হচ্ছিল অপারেশন জ্যাকপট। তার মানে অপারেশন জ্যাকপট কাদের দ্বারা পরিচালিত একটা অপারেশন ছিল? নৌ কমান্ডো দ্বারা। উদ্দেশ্য কি ছিল? বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করা। জাহাজের ভিতরে ডাইরেক্ট গিয়ে আক্রমণ হইছে। ঠিক আছে? আমার বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে। হইছে? আরেকটা ছিল হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। দেখো, আমাদের সেনাবাহিনী তারা তো বিভিন্ন সেক্টর ওয়াইজ কাজ করছেই। কিন্তু নৌবাহিনী এবং বিমান বাহিনীর ২ টা স্পেশাল অপারেশন ছিল। সেই ২ টা, একটা হচ্ছে জ্যাকপট নৌবাহিনীর, আরেকটা হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট, এটা হচ্ছে বিমান বাহিনীর। আমাদের বিমান বাহিনী মাত্রই গঠন হইছে। ঠিক আছে? ৩ ডিসেম্বর ১৯৭১ সালে। নবগঠিত বিমান বাহিনীর, বাংলাদেশ বিমান বাহিনীর ১ম ইউনিটের নাম হচ্ছে কিলো ফ্লাইট। এরা অভিযান কি করছে? বাংলার বিমান সেনাদের এই ইউনিট চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে পাক বাহিনীর উপর আক্রমণ চালায়। মানে আমাদের বিমান বাহিনী গঠন করার পরে তাই ১ম ইউনিটটা হচ্ছে পাক বাহিনীর উপর চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে আক্রমণ চালায়। এটার নামই দিয়েছে কিলো ফ্লাইট। তার মানে অপারেশন জ্যাকপট হচ্ছে নৌ কমান্ডো দ্বারা, আর অপারেশন কিলো ফ্লাইট হচ্ছে বিমান বাহিনীর দ্বারা। আর সেনাবাহিনী তারা তো হচ্ছে বিভিন্ন সেক্টরে যুদ্ধ করছেই। এই হচ্ছে আমাদের ২ টা বিশেষ অভিযান। সম্ভবত লাস্ট ওয়ান না, আরেকটু আছে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। তার মানে দেখো যুদ্ধ নানান দিক থেকে চলতেছে। এর মধ্যে আবার ইন্ডিয়া এসে আমাদের হেল্প করতে শুরু করছে। ইন্ডিয়া তাদের বাহিনী পাঠাইছে। নভেম্বরের ২১ তারিখ ভারত এবং বাংলাদেশে মিলে যৌথ বাহিনী গঠন হইছে। যৌথ বাহিনী। তো এইসব যৌথ বাহিনীর আক্রমণের মাধ্যমে পাকিস্তান বারবার মানে ধীরে, ধীরে পরাজিত হয়ে যাচ্ছিল। তো পরাজিত হওয়ার একটা পর্যায়ে গিয়ে ১৪ ডিসেম্বর
আমাদের বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করতে শুরু করে এবং এই বুদ্ধিজীবীদের একটা কয়টা নাম হচ্ছে এখানে দেয়া আছে। এই নামগুলো থেকেই প্রশ্ন আসে অনেক বেশি। তাই এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। এর ভিতরে এই জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এই নামটা অনেক বেশি আসে। মুক্তিযুদ্ধে আমাদের অন্যতম একজন বুদ্ধিজীবী। ডাক্তার ফজলে রাব্বি, হায়, হায় রাবিং হয়ে গেছে। ফজলে রাব্বি। ফজলে রাব্বি নামের মেডিকেলের একটা হল আছে ডিএমসিতে। এটা মনে রাখা কিন্তু ডাক্তার ফজলে রাব্বি একজন বুদ্ধিজীবী ডাক্তার ছিলেন। সুরকার আলতাফ মাহমুদ বুদ্ধিজীবী আসলে কারা? ধরো সঙ্গীত শিল্পী, সঙ্গীত সুরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, লেখক, সাংবাদিক এরাই বুদ্ধিজীবী। সো দার্শনিক এদের নামই ঘুরে ফিরে আসবে। সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, সাহিত্যিক আনোয়ার পাশা, ধীরেন্দ্রনাথ দত্ত, সাংবাদিক সেলিনা পারভিন, সাহিত্যিক মুনির চৌধুরী। যৌথ বাহিনী কি? যৌথ বাহিনী হচ্ছে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের যে বাহিনীটা গঠন হয়েছিল এই দুইটাই মিলে একসাথে যুদ্ধ করবে একটা বাহিনী গঠন করছিল। এটাকে বলা হয় যৌথ বাহিনী। বুঝতে পারছো? এই যে ২১ নভেম্বর ভারতের বাহিনী আসছিল আর বাংলাদেশেরটা মিলে একটা যৌথ বাহিনী গঠন করছিল। অধ্যাপক মুফাজ্জল হায়দার চৌধুরী, ডক্টর আলিম চৌধুরী, ডক্টর সিরাজুল ইসলাম খান এই নামগুলো মনে রাখবা। প্রশ্ন এখান থেকে আসে। কিন্তু সংখ্যা দেখো একটু। শহীদ বুদ্ধিজীবীদের মোট সংখ্যা হচ্ছে ১১১১। শিক্ষাবিদ ৯৯১ জন, সাংবাদিক ১৩ জন, আইনজীবী ৪২ জন, চিকিৎসক ৪৯ জন। এটা মনে রাখবা। চিকিৎসক কয়জন? তোমাদের যেহেতু মেডিকেলের পরীক্ষা সো এটা গুরুত্বপূর্ণ যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সময় কতজন চিকিৎসক মারা গিয়েছিল? ৪৯ জন চিকিৎসক মারা গিয়েছিলেন। সাহিত্যিক এবং শিল্পী ছিল ৯ জন, প্রকৌশলী ৫, অন্যান্য আরো ২ জন ছিল। এ হচ্ছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কিছু ইনসাইট। এবার অনেকগুলো বীরশ্রেষ্ঠ সম্পর্কে লেখা আছে। তো বীরশ্রেষ্ঠ নিয়ে হচ্ছে আমি চাইছিলাম যে কিছু একটা পড়ায় দিতে। তো সময় যেহেতু শেষ হয়ে গেছে আমার মনে হয় জাস্ট নামগুলো আমরা একটু তাদের সম্মানে আমরা একটু স্মরণ করি। কারণ এগুলো বারবার পড়েই মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা প্রশ্নগুলো সলভ করে ক্লাসটা শেষ করে দেব। তো আমাদের বীরশ্রেষ্ঠদের নামগুলো দেখো। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীর ছিলেন। সিপাহী হামিদুর রহমান উনিও সেনাবাহিনীর ছিলেন। তার মানে সেনাবাহিনীর ২ টা। সিপাহী মুস্তফা কামাল উনিও সেনাবাহিনীর। সেনাবাহিনীর ৩ টা পাইলাম। রুহুল আমিন নৌবাহিনী, মতিউর রহমান বিমান বাহিনী, মুন্সি আব্দুর রউফ ইপিআর এ ছিলেন, নূর মোহাম্মদ শেখ ইপিআর এ ছিলেন। দেখো তাহলে আমাদের সেনাবাহিনীর আছে ৩ জন। সেনা থেকে ৩ জন। নৌ থেকে আছে হচ্ছে ১, বিমান থেকে আছে ১, ৫ জন হয়ে গেছে। আর ইপিআর মানে ইস্ট পাকিস্তান রাইফেলস এখান থেকে আছে হচ্ছে বাকি ২ জন। এই টোটাল ৭ জন আমাদের হচ্ছে বীরশ্রেষ্ঠ। তো এদের গ্রামের নাম কোথায় কোথায় যুদ্ধ করছে সেই ব্যাপারগুলো এখানে লেখা আছে। আমি আর হচ্ছে এটা বিস্তারিত পড়াতে গেলাম না। ঢাকা মেডিকেল কলেজ সম্ভবত ১৯৪৫ সালে প্রতিষ্ঠা হয়েছে। তো আমি যদি ভুল না করে থাকি ৪৫-৪৬ এর দিকেই হবে। ঠিক আছে? ওকে, এবার তোমরা কিছু প্রশ্ন উত্তর দাও। আমি হচ্ছে ধীরে ধীরে হচ্ছে ক্লাসটা শেষের দিকে নিয়ে যাই। বলো, সুন্দরবন অঞ্চলে কোন আঞ্চলিক বাহিনী মুক্তিযুদ্ধ পরিচালনা করে? এটা মনে থাকবে। এরা লাস্টে আমি একদম গোল দাগ দিয়েছিলাম। ঠিক আছে? গোল দাগ দিয়েছিলাম যে সুন্দরবন অঞ্চলে ইপিআর বিষয়টা বুঝলা না। ইপিআর হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস। মানে কি জানো? আমাদের বর্তমানে যে বিজিবি আছে না, বর্ডার গার্ড বাংলাদেশ, মানে এরা হচ্ছে আমাদের সীমান্ত রক্ষায়। ওই ইপিআর হচ্ছে পাকিস্তানের সীমান্ত রক্ষায় ছিল। সো পাকিস্তানের ২ টা অংশ, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, মানে ইস্ট পাকিস্তান। সো আমাদের ইস্ট পাকিস্তানের যে রাইফেল যারা ছিল এদেরকে বলা হচ্ছে ইপিআর। জিয়া বাহিনী, গুড। পরের প্রশ্ন, কাদেরিয়া বাহিনী কোন অঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনা করত? এটাও পারবা, এটাও পারবা। কাদেরিয়া বাহিনী এটাও বলে দিচ্ছি একদম শুরুর দিকে। কাদেরিয়া বাহিনী কোন অঞ্চলে যুদ্ধ পরিচালনা করেছে বলো? কাদেরিয়া বাহিনী, কাদেরিয়া বাহিনী। একজন বলছে খালেদা বাহিনী। দুষ্টমি করো তাই না? কাদেরিয়া বাহিনী হচ্ছে কোথায়? টাঙ্গাইলে যুদ্ধ পরিচালনা করেছে। গুড। ক্র্যাক প্লাটুন মোট কতজন সদস্য ছিল? একটু আগে পড়ালাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পারতে হবে। ক্র্যাক প্লাটুনের টোটাল কতজন সদস্য ছিল?
দ্রুত। ক্র্যাক প্ল্যাটুন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এজন্য আমি এটা বারবার গুরুত্ব দিয়ে পড়াইছি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই তো হয়ে যাচ্ছে ৩৪ জন। গুড। বেশ কিছু স্টুডেন্ট কিন্তু খুবই মনোযোগ দিয়ে ক্লাস করেছে। আমি বুঝতে পারছি। তারা উত্তরগুলো পারতেছে। সো বুঝতে পারতেছো? একটু মনোযোগ দিয়ে যদি করে থাকো তাহলে আজকেও অনেকগুলো বিষয় তোমাদের কভার হয়ে যাওয়ার কথা। পরে যখন মেইন ক্লাস আমি নিব তখন তো বিস্তারিত কথা বলবোই। পাশে তুমি একটু পড়বা। হয়ে যায়। ঠিক আছে? পরের প্রশ্ন। খালেদ মোশাররফের নির্দেশে হিট অ্যান্ড রান পদ্ধতিতে ইন্টারকন্টিনেন্টালে গ্রেনেড হামলা করে কোন বাহিনী? এটাও পড়ায় ফেলছিলাম। এটাও দেখাই দিছিলাম। হিট অ্যান্ড রান পদ্ধতিতে কোন বাহিনী হামলা করে? কাদেরিয়া বাহিনী, বাতেন বাহিনী, ক্র্যাক প্লাটুন না মুজিব বাহিনী? কে বলো? গুড। ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুনের সর্বকনিষ্ঠ গেরিলা কে ছিলেন? আমি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছিলাম ওগুলাই কিন্তু প্রশ্ন এখানে আছে। ঠিক আছে? সর্বকনিষ্ঠ কে ছিলেন? শহীদ মোহাম্মদ আবু বকর। ওকে। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী কে? বুদ্ধিজীবীদের হত্যা করতে হবে এই পরিকল্পনাটা মূলত করছিল হচ্ছে রাও ফরমান আলী। উনি যে পাকিস্তান সেনাবাহিনীর লোক ছিলেন। মুক্তিযুদ্ধের শহীদ দার্শনিক কে? মুক্তিযুদ্ধে একজন শহীদ হয়েছিলেন যিনি দার্শনিক ছিলেন। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। জি.সি. দেব। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমার নিজেরও পা ব্যথা করতেছে। ঠিক আছে? তো দেখো আজকের ক্লাসটা ছিল হচ্ছে মূলত তোমাদের একটু বেসিক আইডিয়া দেওয়া যে কিভাবে আসলে হচ্ছে যুদ্ধটা শুরু হইলো আমাদের এটা জানা। এটা ছিল ফার্স্ট ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে এগুলো জানার পর আমরা দেখলাম যে কিছু ঘটনা যেখান থেকে বেশি প্রশ্ন ইদানিংকালে আসতে শুরু করেছে, ওই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করছি তোমাদের সাথে। ঠিক আছে? যদি ক্লাসটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে যে বললাম যে আবার একটু শেয়ার দিয়ে রাইখো। পোলাপান পুরা এসে দেখবে না তোমাদের ফ্রেন্ডরা। এবং তোমাদের বন্ধুদেরকে জানায়ও যে হ্যাঁ, এরকম ক্লাস হচ্ছে, এরকম আরো ভালো ক্লাস হবে। তখন আরো লম্বা সময় নিয়ে ক্লাস করাবো। ছোট বিষয় নিয়ে ডিটেইলস এ পড়াবো। এবং ছোট বিভিন্ন টেকনিকও শিখাই দেবো যেগুলো তোমার মনে থাকবে। ঠিক আছে? ওকে। আবার কোন এক সময় একটু রুটিন খেয়াল করো। আমাদের অ্যাপের ভিতরে রুটিন দেয়া থাকে। আমাদের পেজটা একটু খেয়াল করবা। দেখবা মাঝে এরকম ফ্রি ক্লাস দেয়া থাকে। সেই ক্লাসগুলো একটু করবা। এবং আজকের ক্লাসটা আসলে কেমন লাগলো সে একটা রিভিউ তোমরা আমাদের শিখবো জিতবো গ্রুপ আছে না? আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে। শিখবো জিতবো। এইভাবে লিখলেই হবে। শিখবো জিতবো। ৪২০ লাখ মানে ৪,২০,০০০ মতো মেম্বার আছে শিখবো জিতবো এই গ্রুপে। সো এই গ্রুপটাতে ঢুকে একটা রিভিউ দিয়ে আইসো যে ক্লাসটা আসলে কেমন লাগলো। ঠিক আছে? আর তোমরা নিয়মিত পড়াশোনা করো। পরবর্তীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। রাস্তাঘাটে দেখা হয়ে যেতে পারে। দেখা হলে ডাক দিও। ঠিক আছে? কথাবার্তা হবে। থ্যাংক ইউ সো মাচ। বাই। তোমাদের জন্য অনেক শুভকামনা। অবশ্যই দেখা হবে।